আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলিম 26 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 9টার সময় আসলে সকালেও নিতে পারতাম, ফজরের পরে আবার থাকে সব কিছু ঠিকঠাক, কিন্তু ফজরের পরে সমস্যা হচ্ছে তোমাদেরকে পাবো না। আর এখন 9টার সময় ভাইয়া স্টার্ট করতে পারি নাই। তোমরা জানোই ভাইয়া ঘোষণা দিছি ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে। চিন্তার কোনো কারণ নেই, তোমরা অনেকেই চিন্তা আছো যে ভাইয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে চ্যাপ্টারই আমরা প্রথম দিন শেষ করলাম, এখন বাকি চ্যাপ্টারগুলো আইসা লাগে যাচ্ছে অনেক টাইম। ওটার জন্য কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ, কারণ এইগুলো অনেক শর্ট করে বুঝাবো। মাত্র 7 থেকে 8 মিনিট লাগবে এক একটা অধ্যায়। বলবো রিয়াদ ভাই কী বলেন, 7 থেকে 8 মিনিট? হ্যাঁ, 7 থেকে 8 মিনিট লাগবে এক একটা অধ্যায় বোঝাতে। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা কথা বাড়াচ্ছি না, শুরু করছি। যেহেতু জুমা, আবার অনেকেরই জুমার প্রস্তুতি আছে, প্লাস আনুষঙ্গিক আরও অনেক কাজ আছে। সো চলো আমরা শুরু করি। একদম মনোযোগ দিয়ে শুনবা, জাস্ট কথাগুলো শুনো, এরপরে ভাইয়া শিটগুলো দিব, এমসিকিউ দিব, পড়ে ফেলবা। আমরা বলছি তোমাদেরকে রাতে আমরা এমসিকিউ সলভিং ক্লাস এবং সিকিউ ক্লাস, যেটা হচ্ছে ভাইয়া লাস্ট মুহূর্তে নেই, পুরো বইয়ের উপরে, ওইটাও পাবা। ওকে, এখন জাস্ট আগে অধ্যায়গুলো শেষ করে ফেলি। তুমি যদি অধ্যায়টা না বুঝো তুমি লিখবা কি বলো? তুমি যদি সিকিউ সলভ করো, আসলে একটা অধ্যায়ের তোমার ধারণা নাই, এখন কি লিখবা? ওকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দেখো, তুমি এখন মাথা ঘুরালেই বুঝতে পারো যে না প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বাকি অধ্যায়গুলো আমরা এরকম শর্ট ট্রিকে শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন প্রথমে যাচ্ছি 4র্থ অধ্যায়ের বাংলাদেশের সংবিধান নিয়ে। সো দেখো, আমরা প্রথম অধ্যায়ের মধ্যে পুরো ভারতবর্ষ নিয়ে কথা বলছি, যেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস এর পক্ষে ভারতরা যায়, আর হচ্ছে মুসলিম লীগের পক্ষে আমরা জিন্নাহ নির্যাতিত হয়ে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে আমরা পাকিস্তান পাই। সো পাকিস্তানের মধ্যে কিন্তু আবার দ্বিখণ্ডিত হয়ে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ঈশা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান পাই। এখন এই যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হওয়ার পরে আমরা লাস্ট যেখানে শেষ করছিলাম 1971 সালে এসে, যে 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। তো এখানের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ছিলেন, যারা কাজ করছেন দেশের জন্য, তাদেরকে নিয়ে আমরা 3য় অধ্যায় আলোচনা করছি। আর এই যে আমরা স্বাধীন হয়েছি, এখন আমাদের একটা সংবিধান প্রয়োজন। কিভাবে এখন সংবিধানটা রচনা করব, তৈরি করব, বা আমাদের দেশের নিয়ম নীতি কিভাবে হবে, সো এইটার উপর আলোচনা করেছি 4র্থ অধ্যায়। আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেট আছে। সো চলো আমরা একটু দেখি। বিসমিল্লাহ। প্রত্যেক স্বাধীন রাষ্ট্রেরই একটা সংবিধান থাকে। প্রথম লিখিত সংবিধান, এখন বলো প্রথম লিখিত সংবিধান কোনটা? এখন বলো। আমি কোনোদিন প্রশ্ন জিজ্ঞেস করি নাই তোমাদেরকে যে ভাইয়া বলো কমেন্টে, এখন বলো প্রথম লিখিত সংবিধান কোনটা, দেখি মনে আছে কিনা। বলো, সবাই বলো, সবাই বলো। এটা আসবে না পরীক্ষা, কিন্তু আমি জিজ্ঞেস করতেছি এই প্রথম, যে বাংলা পুরো বিশ্বের মধ্যে প্রথম লিখিত সংবিধান কোনটা বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। আমি কখনো জিজ্ঞেস করি না তোমাদেরকে যে ভাইয়া তোমাদের উত্তর দাও বা জবাব দাও, এইটা আমাকে একটু তাড়াতাড়ি জানাতে হবে ভাইয়া, যে প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। মনে রাখবা? ওকে, আশা রাখছি ইনশাআল্লাহ। মদিনা সনদ, এটা আমরা ওই সময় পড়ছি। তার মানে ওই যে মদিনা সনদ, মদিনা সনদ কি করছে আমাকে বলো। এখন মনে করবা ওই মদিনা সনদটাই সংবিধান যখন পড়বা, ও মদিনা সনদ কি করছে? মদিনাকে রক্ষার স্বার্থে অরাজনৈতিকতা বা রাজনৈতিক দিকতেও সবগুলা বা হচ্ছে বিশৃঙ্খলা, এগুলো থেকে মুক্ত রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈরি কতগুলো নিয়ম নীতি প্রণয়ন করা, এগুলো হচ্ছে মদিনা সনদ। ঠিক তেমনিভাবে এখানে বাংলাদেশের একটা সনদ, যেটাকে আমরা বলছি বাংলাদেশের সংবিধান, যেখানে সকল ধারা থাকবে, তুমি এই কাজ করলে এইটা ফলাফল পাবা, এইরকম বিনিময় এরকম হবে, প্রত্যেকটা জিনিস পাবা। দেখো, প্রত্যেক স্বাধীন রাষ্ট্রের একটা সংবিধান থাকে। সংবিধানবিহীন রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। কি বিহীন? সংবিধানবিহীন। দেখো, সংবিধানবিহীন রাষ্ট্রকে অনেক দার্শনিক নাবিকবিহীন জাহাজের সাথে তুলনা করেছেন। মাথা রাখবা, কিসের সাথে? নাবিকবিহীন জাহাজের সাথে। গ্রিক দার্শনিক এরিস্টটল যথার্থ বলেছেন, রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান। মাথা রাখবা, এই মতটা ইম্পর্টেন্ট। তার মানে এখানের মধ্যে কি মনে রাখবো? সংবিধানবিহীন রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না, প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের সংবিধান দরকার, এবং নাবিকবিহীন জাহাজের সাথে তুলনা করা হয়েছে। যে নাবিকবিহীন জাহাজের মধ্যে নাবিকরা থাকে। ওকে, সো একটা জাহাজের মধ্যে নাবিক নাই, যেরকম একদম খালি। ওকে, গাছ আছে ফল নাই, যেরকম এরকম, ঠিক তেমনি দেশ আছে সনদ নাই, দেশ আছে সংবিধান নাই, এইরকম। তো এরিস্টটল এর জন্য বলছে রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে কোন নিয়ম নীতি অনুসারে ফলো করবো, অনুসরণ করবো, এটাকে বলে আমরা সংবিধান। ক্লিয়ার? আচ্ছা, 1971 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়। ওকে, এটা আমরা
বুঝলাম। 1971 সালে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ পরিচালিত হতে থাকে, এইটা মনে রাখবা। 1972 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তার মানে এইটা ইম্পর্টেন্ট। এই দেখো বাংলাদেশের অস্থায়ী সংবিধান, নট স্থায়ী, মানে পুরো দমেরই একটা বই হয়ে গেছে, একটা স্থায়ী হয়ে গেছে। ওকে, সংবিধানের জন্য এরকম না, বরং অস্থায়ী সংবিধানটা কি মানে একটা দেশ পরিচালনার জন্য আপডেট একটা দরকার। ওকে, যে আমাদের স্থায়ী সংবিধান আসার আগে, তো এটা শেখ মুজিবুর রহমান করছে। 1972 সালের 23 মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করে। তার মানে কত সালে? 1972 সালের 23 মার্চ। 23 মার্চ লাগবে না, মনে রাখবা 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, কে? সরকার না রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করে। জাস্ট এই পয়েন্টগুলো মাথা রাখতে পারবে না, আর কিচ্ছু তথ্য মাথা রাখতে হবে না। দেখো এরপরে মনে রাখবা কি, দেখো আদেশ 1971 সালের 26 মার্চ কার্যকর করার জন্য সরকার ঘোষণা করে যে আপনারা এই ঘোষণাটা কার্যকর করেন। ওকে, আদেশ অনুসারে 1970 সালের ডিসেম্বর 1971 সালের জানুয়ারি মাসে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদের 469 জন সদস্যের মধ্যে, ওকে, এখানে কি হয়, তাদেরকে নিয়ে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। কি হয় জাস্ট মাথা রাখো, এখানে সংখ্যা আমি বলছি না, মনে রাখতে হবে না, এই সংখ্যাগুলো আসবেও না কখনো। গণপরিষদ গঠিত হয়, কোনো সাল সংখ্যা তেমন আসবে না, আসলে একটা বা দুইটা আসবে। ওকে, কিন্তু মানে সাল বা সংখ্যা আসবে না। এই 403 জন কি করছে দেখো, গণপরিষদ সদস্যের মধ্যে 400 জন ছিলেন আওয়ামী লীগ দলীয়। তার মাথা রাখবা, তারা এখানের মধ্যে 469 জন সদস্যদের মধ্যে 403 জন, 469 জন, জাস্ট এতটুকু মাথা রাখবে, 469 জন সদস্যের মধ্যে এখানে 403 জন গণপরিষদ গঠিত হয়। এখানের মধ্যে 400 জনই হচ্ছে কি আওয়ামী লীগ, আর একজন ছিল ন্যাপ, ন্যাপ মানে মুজাফফর, এবং 2 জন ছিলেন নির্দলীয়। ওকে, 2 জন ছিলেন নির্দলীয়, মানে এরা কোনো দলীয় না। আচ্ছা, মাথা রাখবা, গণপরিষদের প্রথম অধিবেশন 1972 সালের 10 এপ্রিল অনুষ্ঠিত হয়, এইটা ইম্পর্টেন্ট জাস্ট। ওকে, দেখো গণপরিষদের প্রথম অধিবেশন 1972 সালের 10 এপ্রিল অনুষ্ঠিত হয়। অধিবেশনের প্রথম দিবসে গণপরিষদ সদস্যগণ স্পিকার হিসাবে শাহ আব্দুল হামিদকে এবং ডেপুটি স্পিকার হিসাবে জনাব মুহাম্মদুল্লাহকে নির্বাচিত করেন। এই প্রথম কথাটা মাথা রাখবা, যেহেতু এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরবর্তী কার্যক্রম, তাই এই তথ্যটা মাথা রাখতে হবে যে গণপরিষদ বসার পরে স্পিকার কে হন? স্পিকার হচ্ছে আব্দুল হামিদ, এবং ডেপুটি স্পিকার কে হন? মুহাম্মদ উল্লাহকে তারা নির্বাচিত করে। এতটুকু কথা রাখবা, আর কোনো এখানের মধ্যে সাল মনে রাখতে হবে না। ওকে, এরপরে দেখো সংবিধান, বাংলাদেশের সংবিধান যেটা পড়তেছি বা সনদ বাংলাদেশের, এইটা কখন? 17 এপ্রিল 1972 খসড়া সংবিধান প্রণয়ন করেন। ওকে, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে। খসড়া মানে কি? খসড়া জিনিসটা আমরা বলতেছি যে একটা সংবিধান রচনা হবে, আগে আমরা একটু কি করি, রাফ রাফ বলি না, রাফ খাতা থেকে পরে আমরা একটা সুন্দরভাবে সবকিছু তুলি। তো আগে আগে খসড়া একটা সংবিধান তৈরি করি, দেখি এই সংবিধানটা ঠিক আছে কিনা, পরে সবার মতামত নিয়ে আরো সংযোজন বিয়োজন করে পারফেক্ট একটা আমরা তৈরি করব। তো এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির বৈঠক বসে কখন? 1972 সালে। আচ্ছা, প্রায় 300 ঘন্টা ব্যয় করে, কত ঘন্টা? 300 ঘন্টা ব্যয় করে একটা খসড়া সংবিধান তারা কি করে চূড়ান্ত করে। আচ্ছা, দেখো প্রত্যেকটা কথা কিন্তু ধারাবাহিকভাবে। এরপরে দেখো 10 জুন সংবিধানের প্রাথমিক খসড়া প্রণয়ন করে 1972 সালের। ওকে, প্রায় 300 ঘন্টা ব্যয় করে, কয় ঘন্টা? 300 ঘন্টা। আচ্ছা, 1972 সালের 11 অক্টোবর কমিটির শেষ বৈঠকে, মানে এই যে খসড়া প্রণয়ন কমিটি যারা সংবিধান তৈরি করবে, এরা শেষ বৈঠকে বসছে। আবার শেষ বৈঠকে বসে খসড়া সংবিধান 4 তফসিল এবং 153 দ্বারা সম্বলিত নিয়ে সর্বশেষ আলাপ আলোচনা করে। একদম সর্বশেষ আলাপ আলোচনা, যে তাদের সংবিধানটা কিরকম হবে না হবে, এগুলো তারা আলোচনা করছে। এখন এই যে জিনিসগুলো জানতেছে, এটা কি জন্য? পরীক্ষার মধ্যে প্রত্যেকটা লাইন থেকে আসবে, প্রত্যেকটা লাইন থেকে না আসলেও যেগুলো আমি দাগায় দিচ্ছি এগুলো থেকে আসবে। কিন্তু এগুলো জানতেছি কি জন্য? যেন আমি সিকিউ লিখতে পারি, কিভাবে সংবিধানটা আসছে আমি যেন জানি বা বুঝি, পাঠের মূল মর্মার্থটা যেন আমার মনে থাকে, এতটুকু। আর এই যে দেখো 1972 সালের 16 ডিসেম্বর থেকে সংবিধান কি করা হয়? পুরোদমে কার্যকর করা হয়। বুঝছো? এই তথ্যটা জাস্ট মাথা রাখবা। ওকে, আর এর আগের পয়েন্টটা দেখো, 1972 সালের 15 ডিসেম্বর সংবিধানের হস্তলিপি সংস্করণে গণপরিষদের সদস্যগণের স্বাক্ষর গৃহীত হয়। তার মানে হস্তলিপি সংস্করণটা হস্তলিপি, মানে হাতে লিখে যে খসড়াটা তৈরি করা হয়েছে, বা একদম শেষ মুহূর্তে তারা আলাপ আলোচনা করার পরে একদম সর্বশেষ মুহূর্তে যে সংবিধানটা রয়ে গেছে, এইটার উপরে তারা কি হয়? পুরো সদস্যগণের সবার স্বাক্ষর কার্যকর হয়। আর পরবর্তীতে 1972 সালের 16 ডিসেম্বর থেকে আমরা কি করি? কার্যকর করি।
বুঝতে পারছো? প্রায় 1971 সালে 16ই ডিসেম্বর আমরা কি করছি, বিজয় দিবস অর্জন করি। প্রায় 1 বছর হয়ে গেছে ওইখানের মধ্যে আর কি কাজে লেগে যায় যে বাংলাদেশের সংবিধান এখানের মধ্যে নির্মাণ করতে বা তৈরি করতে। সো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো যে বাংলাদেশের সংবিধানটা আসছে কিভাবে, এটা মাত্র। তার মানে ইম্পর্টেন্ট কোন পয়েন্ট, ইম্পর্টেন্টটা হচ্ছে এই যে গণপরিষদ, বুঝছো? গণপরিষদ এখানের মধ্যে 403 জনের মধ্যে 400 জনই আওয়ামী লীগের, 1 জন মুজাফফর, 2 জন নির্দলীয়। এর মধ্যে থেকে এরা অধিবেশনে বসার পরে স্পিকার আব্দুল হামিদ এবং মুহাম্মদুল্লাহকে ডেপুটি স্পিকার করে তারা একসাথে বসে। পরবর্তীতে তারা কমিটি বসে প্রথমে একটা খসড়া সংবিধান তৈরি করে, পরবর্তীতে এটা প্রাথমিক আলোচনায় বসে, সর্বশেষ মুহূর্তে গিয়ে তারা মানে একদম শেষে গিয়ে তারা এটা শেষ বৈঠকে বসে এবং তারা নিজেরা স্বাক্ষরিত করে এবং শেষ মুহূর্তে এসে 1972 সালে 16 ডিসেম্বর থেকে আমাদের বাংলাদেশের সংবিধান যেটাকে আমরা বলি, ওকে, এইটা কিন্তু গৃহীত হয় বা এটা দ্বারাই আমরা এখন পরিচালিত হই। আশা করছি ক্লিয়ার। এখন দেখো, আমি তো বাবা তোমাদেরকে এই যে সংবিধান থেকে প্রশ্ন আসার যেগুলো এগুলো দিয়ে দিছি, মানে এখান থেকে এমসিকিউর জন্য এই পয়েন্টগুলো এনাফ, এমসিকিউর জন্য বলতেছি, এমসিকিউর জন্য এই পয়েন্টগুলো এনাফ। কিন্তু কথা হচ্ছে এখানের মধ্যে দেখো 1972-এর বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যটা কি, কারণ কি আমার যখন সিকিউ আসবে তখন আমার সিকিউ লিখতে হবে না, সিকিউ দিয়ে দিবে যে অমুক দেশের ক রাষ্ট্রের খ রাষ্ট্রের এমন একটা সনদ তৈরি হয়েছে বা এমন একটা খসড়া সংস্করণ তৈরি হয়েছে, হস্তলিপি সংস্করণ করা হয়েছে, বলবে কিসের সাথে মিল খায় বা হচ্ছে এই সংবিধানের সাথে তোমার বৈশিষ্ট্য কি কি একটু আলোচনা করতে হবে। তো জাস্ট মাথা রাখবে, এটা হচ্ছে লিখিত দলিল। আর সর্বপ্রথম লিখিত দলিল কোনটা, মদিনা সনদ, আমরা জানছিলাম। আর সংবিধান যেহেতু লিখিত দলিল, তো বাংলাদেশ সংবিধান একটা লিখিত দলিল। এটার মধ্যে কয় আছে দেখো, 253টা অনুচ্ছেদ আছে, 82 পৃষ্ঠার এই সংবিধান 11টা ভাগে বিভক্ত। এইটা মাথা রাখবা, 11টা ভাগে বিভক্ত। এটা কয়টা ভাগে বিভক্ত, 11টা ভাগে বিভক্ত, বুঝতে পারছো? এটা হচ্ছে রাষ্ট্রের একটা মূলনীতি। তো রাষ্ট্রের মূলনীতি না, তুমি এখন নিজে দেখো, এখন কিন্তু বুঝবা এটা একটা রাষ্ট্রের মূলনীতি, এটা মানুষের মৌলিক অধিকার এবং এক কেন্দ্রিকের শাসন, সাংবিধানিক প্রাধান্য। ওকে, যেহেতু এখানে সংবিধান তৈরি হয়ে গেছে, এখন সংবিধানকে প্রাধান্য দিয়ে আমাদের সবকিছু করতে হবে। এরপর দেখো সংসদীয় পদ্ধতিতে সরকার। এখন কি এতদিন তো তারা ছিল জাস্ট অকার্যমূলক ভাবে, কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে তোমার সামনে নির্বাচনের দিকে যাবে। তো এর জন্য হচ্ছে সংসদীয় পদ্ধতিতে সরকার আসবে, প্রজাতন্ত্র আসবে, বুঝতে পারছো? আচ্ছা, এইটা দেখো, বাংলাদেশ হবে একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান হবেন রাষ্ট্রপতি, তিনি জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন। তার মানে রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচিত হয় বলো? প্রধানমন্ত্রী, আমরা তো সবাই ভোট দেওয়ার পরে দলীয় হিসাবে বা হচ্ছে তোমার এখানে পিএম কারা হচ্ছে মানে বা কে হচ্ছে বা এম কারা হচ্ছে মানে মিনিস্টার কারা হচ্ছে, এদের উপর ভিত্তি করে আমরা সংসদে কি হয়, প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় বা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের। কিন্তু এর পরবর্তীতে এখানে স্পিকারকে, এই যে দেখবা তোমরা মানে স্পিকার, সহজ সত্যটা ভুলে গেলাম, বলো না স্পিকারকে, বর্তমানে এখন অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন না, ওনার নাম কি বলো না, একটু কমেন্টে বলো। একদম ইজি তথ্য মাথাতে চলে গেছে। আচ্ছা, তো উনিকে রাষ্ট্রপতি করা হয়েছে কিরকম, উনি আগে সংসদের টেবিলে বসাছিলেন না সবার সাথে, কিন্তু পরবর্তীতে সবার মতামতের ভিত্তিতে কিন্তু কি করা হয়েছে, সংসদের ভিত্তিতে, সংসদে যে 300টা আসন বা যে সংরক্ষিত আসন সবগুলা মিলাইয়া উনার ভোটের মাধ্যমে কি হয়েছে, জাতীয় সংসদে সদস্যগণ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আচ্ছা, আশা করছি ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে, এতটুকু বাংলাদেশ সংবিধানের মধ্যে এইগুলো লাগবে না। ওকে, আচ্ছা, এগুলো মোটামুটি আমরা সবাই জানি, তোমাদেরকে আমরা যখন সিট দিয়ে দিব এগুলো তোমরা জানো যে সরাসরি ভোটে নির্বাচিত 300 জন সদস্য হন, এরপরে নিয়ে 315 জন সদস্য নিয়ে সংসদ তৈরি হয়, এগুলো তোমরা সবাই মোটামুটি জানো, লাগবে না। এখন দেখো আমার আরেকটা সিকিউ আসার পদ্ধতি, মনে রাখবা তোমার সিকিউ আসবে যদি বলে লিখিত সংবিধান। ওকে, একমাত্র লিখিত সংবিধান, মনে রাখবা এটা বাংলাদেশের সংবিধান থেকে আসছে। আবার আরেকটা সিকিউ আসতে পারে বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি থেকে, যেমন বাংলাদেশের রাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূলনীতি কয়টা, 4টা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, 4টা। আমরা অন্য ক্লাসে পড়ছিলাম জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এখন দেখো রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে গুরুত্ব। এখন এই যে আমার এই 4টা মূলনীতি, এই 4টা মূলনীতির উপর যে সিকিউ দিবে, আমি কি লিখবো, লিখবোটা কি, টপিক ধরতে পারছি যে এটা মূলনীতি জাতীয়তাবাদ। ওকে, এরপর হচ্ছে দেখো সমাজতন্ত্র, গণতন্ত্র, ডেমোক্রেসি যেটাকে আমরা বলি, ধর্মনিরপেক্ষতা। তো এখন আমি লিখবো কি, লিখবো যে দেখো রাষ্ট্র পরিচালনার জন্য যে মূলনীতিগুলো আমরা এখন দেখলাম 4টা, এইগুলোর গুরুত্ব, জাতি চলার পথের আলোকবর্তিকা, জাতি চলার পথের আলোকবর্তিকা, জাতি যে চলবে এরা এই পদ্ধতিতে চলবে। এরপর সরকারি দিক নির্দেশনা আসবে এই স্বার্থে, জনস্বার্থে, নৈতিক মূল্যবোধের সৃষ্টি হবে, মানে এক একটা মূল মানে কি হবে, এরপরে মানে এখানের মধ্যে তোমার যে সংবিধান রাষ্ট্রের মূলনীতি, তো রাষ্ট্রের যদি মূল নীতিগুলা থাকে তো এর উপর ভিত্তি করে যখন জনগণরা চলবে তারা কিন্তু নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে সৃষ্টি করতে পারবে। দেখছো
এরপরে দেখো বাংলাদেশ সংবিধানের সংশোধনী সমূহ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বাংলাদেশ সংবিধানের সংশোধনী সমূহ দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 30 বার হয়েছে, ভারতের সংবিধান 74 বার হয়েছে, বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। এখান থেকে তোমার একটা এমসিকিউ পাবা, এখান থেকে আগামীকাল একটা এমসিকিউ পাওয়ার সম্ভাবনা আছে। দেখছো যুক্তরাষ্ট্রের যদি সবকিছু ঠিকঠাক দেখিও, ওকে যুক্তরাষ্ট্রের সংবিধান 30 বার হয়েছে সংশোধন বলছি বাবা, সংশোধন। এরপরে ভারতের সংবিধান 74 বার, বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। সপ্তম তফসিল, আর একদম সপ্তম তফসিল শেষেরটা দেখো, 1971 সালের 10 এপ্রিল তারিখে বাংলাদেশের অস্থায়ী মুজিবনগর সরকারের মানে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। সপ্তম তফসিল ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। ওকে, বাংলাদেশের সপ্তম তফসিল ব্যাখ্যা করে আসতে পারে। তফসিলগুলো আছে না, এর মধ্যে থেকে 1971 সালের 10 এপ্রিল তারিখে বাংলাদেশের অস্থায়ী মুজিবনগর সরকারের জারিকৃত ঘোষণাপত্র, এটাকে বলতেছে আমরা সপ্তম তফসিল। বুঝতে পারছো? তো আশা করছি ক্লিয়ার। আমাকে জানাও তো চতুর্থ অধ্যায় ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ, গ্রেটফুল ফর স্টেইং উইথ বম। এটা হচ্ছে ভাইয়া তোমার চতুর্থ অধ্যায়ের মধ্যে। তার মানে আমাকে বলো চতুর্থ অধ্যায় থেকে আমি কি পড়বো? রিয়াদ ভাইয়ের ক্লাস থেকে আমি কি বুঝলাম বলো? চতুর্থ অধ্যায় থেকে আমি এটাই বুঝলাম যে আমার এখানের মধ্যে এমসিকিউর জন্য সংশোধনী সমূহ আমি একটু দেখবো। মার্কিন যুক্তরাষ্ট্র 30 বার, ভারতের সংবিধান 74 বার, বাংলাদেশ সংবিধান 17 বার। আর এখানে সপ্তম তফসিলটা একটু জেনে রাখবো। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টা, কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এখন এগুলার গুরুত্ব নিয়ে আসলে কি লিখবো? এই যে গুরুত্ব, জাতি চলার পথের আলোকবর্তিকা, সরকারের দিক নির্দেশনা, জনস্বার্থে নৈতিক মূল্যবোধের গুরুত্ব। তার মানে এখান থেকে সিকিউ আসতে পারে। আবার আমার সিকিউ আসতে পারে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য থেকে নিয়ে। বৈশিষ্ট্য থেকে যদি আসে আমি লিখবো এটা একটা লিখিত দলিল, রাষ্ট্রের এটা একটা মূল কাঠামো, মূলনীতি, এককেন্দ্রিক শাসন, সাংবিধানিক প্রাধান্য এবং পরবর্তীতে সংসদীয় পদ্ধতিতে সরকার এবং প্রজাতন্ত্র তৈরি। সো এই সবগুলা আমি কিন্তু সুন্দর মতো দিতে পারবো। বুঝতে পারছো? আর এই প্রথম যে 2-3টা স্লাইড দেখলাম, এই 2-3টা স্লাইড থেকে আমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আশা করছি ইনশাল্লাহ ক্লিয়ার। তোমাদের এখানে আর পেস লাগার কথা না। বুঝতে পারছো? চতুর্থ অধ্যায় এখান পর্যন্তই, পুরোটাই চতুর্থ অধ্যায় এখান পর্যন্তই, এতটুকু জাস্ট পড়লেই হবে, আর লাগবে না। আচ্ছা, চতুর্থ অধ্যায়। এখন আসা পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো। আমরা এটা একটু দেখে, এটা কিন্তু অবশ্যই সিকিউ থাকবে। ওকে, এগুলা কিন্তু মানে এই যে এখন সহজ হয়ে যাচ্ছে না তোমাদের কাছে, একটু ধৈর্য ধরো। মাত্র ভাইয়াকে আর 25-30 মিনিট দাও, মাত্র আর 25-30 মিনিট শেষ হয়ে যাবে। রিয়াদ ভাই এতটা চ্যাপ্টার বাকি 25-30 মিনিটে, তো তুমি দেখতেছো না কিরকম সহজ করে নিয়ে আসছি, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে দেখো এখানের মধ্যে পরবর্তী দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। সরকার এবং প্রশাসনিক কাঠামোগুলো কিরকম হয় এর উপর ভিত্তি করে কিন্তু কি আসবে, তোমার সিকিউ আসবে। সো আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা আচ্ছা দেখো ভাইয়া, এখানে বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো থেকে তো অবশ্যই সিকিউ পাবা। এখন ধর বাকি কি লিখবা, এই পাঠ থেকে কি শিখবোটা কি, আমাকে বলো শিখবোটা কি। তো এখন শিখবোটা কি, চলো আমরা দেখি। প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় ভূমিকা। ওকে, এই যে দেখো সিকিউর মধ্যে তোমার দিয়ে দিবে ক রাষ্ট্র, খ রাষ্ট্র, দৃশ্যপট 1, দৃশ্যপট 2, দৃশ্যপট 3, উদ্দীপকের দিন শেষ, দৃশ্যপটের বাংলাদেশ। তো দৃশ্যপট গুলাতে দিবে, বলবা এটা প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় ভূমিকার আওতায়। এই এতটুকু পয়েন্টগুলো তোমার কাজ। এই যে প্রধানমন্ত্রীর কাজ কি বলছে এখানে, সরকারি কাঠামো এবং প্রশাসনিক দিকগুলাই আমরা এখানের মধ্যে শর্ট করে আলোচনা করব। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন প্রকৃত ক্ষমতার অধিকারী। আমরা বলছিলাম না রাষ্ট্রপতি হচ্ছেন কি শিল মারার মেশিন, আর প্রধানমন্ত্রী হচ্ছেন আসল ক্ষমতা। এরপর দেখো তাকে কেন্দ্র করেই রাষ্ট্রের শাসন ব্যবস্থার আবর্তিত হয় এবং উনি যে সরকার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান। তার মানে প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী, তার মানে মন্ত্রিসভার প্রধান। বুঝতে পারতেছো? আচ্ছা, তিনি মন্ত্রীদের নিয়োগ দেন রাষ্ট্রপতির মাধ্যমে এবং তাদের দপ্তর বন্টন করেন। কে কোন খাতে, অর্থমন্ত্রী কে হবে, আইনমন্ত্রী কে হবে, বিচারপতি কে হবে, বলে সবকিছু মানে সবকিছু ধাপ স্টেপ বাই স্টেপ উনি রাষ্ট্রপতির মাধ্যমে আদেশের মাধ্যমে তিনি কি করেন, পুরোটা দপ্তর ভিত্তিক তিনি কাজ চালান। সংসদ নেতা, তিনি জাতীয় সংসদের নেতা, কারণ প্রধানমন্ত্রী বোঝাই যায় যে সংসদের নেতা। আচ্ছা, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা এবং রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতাকে তোমার প্রধানমন্ত্রী। এরপর জাতীয় নীতি নির্ধারণ, একটা দেশ একটা রাষ্ট্র কিরকম চলবে নীতি নির্ধারণ কে করবে? প্রধানমন্ত্রী করবেন। জরুরি ক্ষমতার উৎস, যে কোনো জাতীয় সংকটে প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা রাখতে পারেন। বাবা পারবা না এতটুকু আসলে প্রধানমন্ত্রীর কাজ, এগুলো তো নিজে পারার কথা। তোমরা একটা ভাষণে উঠলে কত কিছু যে মুখ দিয়ে বের হয়, তো এগুলো পারবা না কেন? প্রধানমন্ত্রীর কাজ কি? প্রধানমন্ত্রীর কাজ কি? প্রধানমন্ত্রীর দেশ চালায়। তো প্রধানমন্ত্রী কি দেশ চালায় নাকি শুধু? তো প্রধানমন্ত্রী কি কি করে এখানে জাস্ট পয়েন্টগুলো মাথা রাখবে, এগুলো কিচ্ছু পড়তে হবে না, আমি পড়ছি এখানে লাগবে না। তো জাস্ট পয়েন্টগুলো পড়ো, যদি আসে এই পয়েন্টগুলো থেকে আসবে
তাহলে তুমি বুঝতে পারবা, তোমার সিকিউ ধরতে পারবা। প্রধানমন্ত্রীর কাজ, আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের প্রশাসনিক স্তর সমূহ। বাংলাদেশের প্রশাসনিক স্তর সমূহ, আমরা যে বলছি বাংলাদেশের সরকার কাঠামো, আগে জানো প্রধানমন্ত্রী, এখন প্রশাসনিক যে স্তরগুলো আছে, স্তরগুলো কয় ভাগে বিভক্ত, আমার আসবে কোথা থেকে সিকিউ। দেখো এখানে হচ্ছে, দেখো বাংলাদেশের প্রশাসনিক স্তর বিন্যাস হচ্ছে 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে, মাথা রাখবা। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে সচিবালয়। সচিবালয় হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, একদম মূল কেন্দ্র। ওকে, যে প্রশাসন, ওকে, বা শাসন করার যে যেখান থেকে মূল উৎপাত হয়, সো ওইটার কি সচিবালয়। আর মাঠ প্রশাসন কি? মাঠ প্রশাসন হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা, 3টা মাথা রাখবা। তার মানে প্রশাসন 2টা স্তরে, একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আর হচ্ছে মাঠ প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের উদাহরণ সচিবালয়, মাঠ প্রশাসনের উদাহরণ হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা। কেন্দ্রীয় প্রশাসনটা আসলে কি একটু জানি, তোমার তো লিখতে হবে সিকিউতে যে এটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের সাথে মিল খায়, সামঞ্জস্যপূর্ণ। পরে কি লিখবা? দেখো সচিবালয় হলো প্রশাসনের প্রাণকেন্দ্র। তার মানে প্রশাসনের প্রাণকেন্দ্র কোনটা? সচিবালয়। এখান থেকে সকল নীতি ও পরিকল্পনা গৃহীত হয়, এতটুকু বুঝতে পারছো। রাজনৈতিক প্রধান হচ্ছে মন্ত্রী, রাজনৈতিকভাবে নিযুক্ত, মাথা রাখবা। প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব, পেশাদার আমলা, মাথা রাখবা। পদ কে? সচিব, অতিরিক্ত সচিব, যোগ্য সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব। মানে এখানে একটু মনে কমা মিস হয়ে গেছে। সচিব, অতিরিক্ত সচিব, যোগ্য সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব। এরপর দেখো সহকারী সচিব, এরা হচ্ছে পদ সুপান। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এইগুলা একটু মাথা রাখতে হবে, একদম শর্ট করে দিছি। কতটা সহজ করে নিলে ভাইয়া, এরকম সহজ করে নেওয়া যায় তুমি নিজেই বুঝতে পারবা। কারণ একটা বইয়ে একটা লাইন পড়তে হয়ে এত বড় প্যারা লেখা, উদ্দীপকের মতো। তো এর জন্য এইরকম না করে জাস্ট ভাইয়া লাস্ট মুহূর্তে এইগুলা পড়ো। যেমন রাজনৈতিক প্রধানকে, এখন আমরা রাজনৈতিক প্রধানকে বলবা মন্ত্রী, শেষ। এখন বলবে প্রশাসনিক প্রধানকে, বলবা সচিব, শেষ। পদ সুপান কি? এগুলা লিখে দিবা, উপসচিব, সিনিয়র উপসচিব, সচিব, এগুলো লিখবা। বুঝছো? কেন্দ্রীয় প্রশাসন কি? যেখান থেকে সকল নীতি নির্ধারণ ক্রিয়েট হয়। এত কঠিন? এগুলো তো আমার বাংলাদেশের অ্যাজ আ কি আমরা বলি পাবলিক হিসাবে বা একজন নাগরিক হিসাবে, ওকে, আমি যে সিটিজেনশিপ পাইলাম, নাগরিকত্ব পাইলাম, একজন নাগরিক হিসাবে তো আমার এগুলো জানা দরকার, ঠিক না? আশা করি ক্লিয়ার। এগুলো হলে একদম সবকিছু ক্লিয়ার থাকে। আচ্ছা, এই যে এখন মাঠ প্রশাসনের 2 নাম্বার স্তর। সচিবালয়ে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়। এখন সচিবালয়ের সচিব আইসা কি এগুলো মাঠ পর্যায়ের মধ্যে করবে রে বাবা? না, সচিবালয় বলবে এই তোমরা এটা করবা, ওইটা করবা, উনি বলে দিছে। আর এগুলো বাস্তবায়ন, এগুলা কে করবে? মাঠ পর্যায়ের লোকেরা। মাঠ পর্যায়ে কোনটা? বিভাগ, জেলা, উপজেলা, মনে আছে? আচ্ছা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। এর মনে রাখবা জেলা প্রশাসকের কার্যালয়। তার মানে বুঝতে পারছো, জেলা প্রশাসকের কার্যালয়। এখন উনার ভূমিকাটা বুঝে আসছে। তার মানে যদি বলে জেলা প্রশাসকের কার্যালয় কোন প্রশাসনের আওতায়, বলতে হবে এখানে ভাইয়া মাঠ প্রশাসনের আওতায়। ক্লিয়ার? নাকি সচিব উনি? না। সো এই সবগুলা পয়েন্ট দেখো, জাস্ট একটু বুঝার ফলে তুমি সব কিছু বুঝে যাচ্ছ। আর এর সহজে ভাইয়া আর নাই। পৌরনীতি 2য় পত্র আর 1ম পত্র যেরকম পড়াচ্ছি, বুঝছো? এরপর দেখো জেলা প্রশাসন প্রধান হলেন জেলা প্রশাসক, ডিসি, বুঝছো না? আচ্ছা, বিভাগীয় প্রশাসন প্রধান হলেন বিভাগীয় কমিশনার, বুঝতে পারছো? এগুলো তো সবাই জানো। বিভাগীয় কমিশনার উনি কি? বিভাগীয় প্রশাসনের মূল। জেলা প্রশাসনের মূল হচ্ছে জেলা প্রশাসক, যেটাকে আমরা বলি ডিসি। উপজেলা প্রশাসকের আমরা বলি প্রধান নির্বাহী হলেন উপজেলা নির্বাহী অফিসার। ওকে, ইউএনও। ভাইয়া তোমার কালকে কোথা থেকে আসবে জানো? তোমার এই ইউএনএ থেকে সিকিউ আসতে পারে, তোমার এই ডিসি থেকে সিকিউ আসতে পারে, তোমার এই বিভাগীয় কমিশনার থেকে সিকিউ আসতে পারে। কিভাবে? ওই যে বলবে যে এমন একটা সংস্থা, এমন একটা কেন্দ্র যেখান থেকে সব নীতি নির্ধারণ তৈরি হয় এই রাষ্ট্রে, পরবর্তীতে গিয়ে এখান থেকে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তারা গিয়ে এটা কি করেন? বাস্তবায়ন করেন, অ্যাপ্লাই করেন। এখন গিয়ে বলবে এটা কার সাথে মিল খায়। তো জেলা হলে কি? জেলা প্রশাসক, ডিসি। উপজেলা হলে ইউএনও তথা উপজেলা নির্বাহী অফিসার। আর বিভাগীয় প্রশাসন হলে বিভাগীয় কমিশনার। এই 3টা কথা মাথা রাখবা, শেষ। আর লাগবে না আমার বুঝা। ওকে, বাকি সব বানায় মারবা। ওকে, এই যে দেখো এখানে সুন্দর করে লেখা আছে। এখানে দেখো সচিবালয় ও মাঠ প্রশাসন সম্পর্ক সারণী, মানে এটা থেকে তোমার আসতে পারে পরীক্ষায়। দেখো ভাইয়া স্তর 2টা, বিভাগ, জেলা, উপজেলা। মাঠ পর্যায়ে যেটা বলছিলাম, মাঠ পর্যায়ে কয়টা বলছি? বিভাগ, জেলা, উপজেলা। দেখো ভাইয়া, বিভাগের জন্য বিভাগীয় কমিশনার, জেলার জন্য জেলা প্রশাসক, উপজেলার জন্য উপজেলা নির্বাহী অফিসার। বুঝতে পারছো? এখানের মধ্যে এই যে কেন্দ্র, এখানের মধ্যে যে সচিব, এই সচিব কি করে? নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন করে, তৈরি করে, বাস্তবায়ন করে না। এটা হচ্ছে ওই যে ক নাম্বারের স্তর। আর এই বিভাগীয় কমিশনার জেলাগুলার কাজে তদারকি ও সমন্বয় করবে। জেলা প্রশাসক আইন শৃঙ্খলা রক্ষার রাজস্ব আদায় করবে। উপজেলা নির্বাহী অফিসার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সমন্বয় করবে। জাস্ট এই ভূমিকাগুলো মাথা রাখবা, এই ছকটা মাথা রাখবা, এই পয়েন্টগুলো মাথা রাখবা। যে কোনো সিকিউ আসলে তুমি ইজিলি পারবা। বুঝছো? আশা করছি ক্লিয়ার।
ওকে ওকে, এখন দেখো সৃজনশীল প্রশ্নের জন্য বিশেষ টিপস। এখন তুমি এসে বলবা রিয়াদ ভাই এই চ্যাপ্টারটা থেকে যে সিকিউ আসবে ভাই, আপনি তো পড়াইছেন ঠিক আছে, কিন্তু যে রিয়াদ ভাই আমি যে ধরতে পারি না ভাই। ওকে, ওই সময় যে ভাই আমার ধ্যান ধারণা অন্যরকম হয়ে যায়। ওকে, বুঝছো? তো এখন সৃজনশীল জন্য কিছু টিপস দেই, তাহলে এই অধ্যায় শেষ। কিভাবে? চলো দেখো, উদ্দীপক চেনার উপায়। উদ্দীপকটা আমি কিভাবে চিনবো? এই অধ্যায় থেকে উদ্দীপক করছে। আরে ভাই, প্রথম অধ্যায় থেকে যে করলে তুমি এমনিতে বুঝতে পারবা, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এগুলো এমনিতে বোঝা যায়। কারণ কি? কারণ ওইখানে এক একটা ঘটনার সাথে মিল খাবে, মিলাই দিবা, শেষ। কিন্তু এখানের সাথে আইসা কিভাবে মিল খাবে? উদ্দীপক চিনার উপায়, যদি উদ্দীপকে কোনো কর্মকর্তার কথা বলা হয় যিনি নীতি নির্ধারণ করেন, তবে সেটি সচিবালয়। দেখছো, এইরকম বলবে, যিনি নীতি নির্ধারণ করেন, যিনি আইন প্রণয়ন করেন, আইন তৈরি করে, তো ইনি কি? সচিব, মনে রাখবা। আর যদি বলা হয় তিনি মাঠ পর্যায়ে ত্রাণ বিতরণ করে বা আইন শৃঙ্খলা রক্ষা করছেন বা মাঠ পর্যায়ে রাজস্ব বিভাগ মানে কাজ করছেন, তবে তিনি ডিসি বা ইউএনও হতে পারে। বুঝতে পারছো? ডিসি হবে কখন? যদি জেলা কেন্দ্রিক হয়। আর যদি আরো ক্ষুদ্র হয়, একটা অঞ্চল বলে, তাহলে বুঝবা এটা উপজেলা, যেটাকে আমরা বলছি ইউএনও। বুঝতে পারছো? এইটা উচ্চতর দক্ষতা, গহ নাম্বার। এটা হচ্ছে, দেখো আমি উদ্দীপক চিনবো কিভাবে, যে এই পার্ট থেকে করছে। আর আমার গ নাম্বার বা গহ নাম্বার, এখানে শুধু গহ নাম্বার না, আমার গ নাম্বার। ওকে, গ নাম্বার কিভাবে হয়? প্রশ্ন আসতে পারে, প্রশাসনিক চেইন অফ কমান্ড বজায় রাখার গুরুত্ব কি? উত্তরে লিখবেন, সঠিক পথ সুপান না থাকলে সরকারি সিদ্ধান্তগুলো সঠিকভাবে মাঠ পর্যায়ে পৌঁছাবে না এবং বিশৃঙ্খলা দেখা দিবে। কি বলছে? প্রশাসনিক চেইন অফ কমান্ড বজায় রাখার জন্য, প্রশাসনিক যে তারতম্য, ধারাবাহিকতা বা প্রশাসনের যে এক সিরিয়ালি যে একটা ফ্লো, এটা ঠিক রাখার জন্য এর গুরুত্ব কি? উত্তরে লিখবা, সঠিক পথ সুপান। ওই যে একটু আগে বলছিলাম, সচিব, উপসচিব, সিনিয়র সচিব, যুগ্ম মহাসচিব, এগুলো বলছিলাম না? এগুলো না থাকলে সরকারি সিদ্ধান্তগুলো সঠিকভাবে মাঠ পর্যায়ে যাবে না। কারণ কি? সচিবরা, যুগ্ম সচিবরা, মহাসচিবরা, যত ধরনের সচিব বলো না কেন, এরাই তো নীতি নির্ধারণ করে। আর এরা যদি না দেয়, তাহলে মাঠ পর্যায়ে যাবেই না। মাঠ পর্যায়ে যদি না যায়, তাহলে ইউএনও বা কিভাবে পাবে, ডিসি বা কিভাবে পাবে, আর বিভাগীয় কমিশনার বা কিভাবে পাবে? তো ওরা বসে থাকবে, তোমার কাজের কাজ কিছুই হবে না। ক্লিয়ার? আশা করছি এরকম ধরতে পারবা। সো এই হচ্ছে ভাইয়া তোমার, মানে আশা করছি যে মোট বিষয়টা বুঝতে পারছো, যে সৃজনশীল এখান থেকে কিভাবে আসবে। বুঝছো? তো এখন আমরা একটু হালকা জানবো আমাদের জাতীয় সংসদ নিয়ে। এটা আমরা প্রায় সবাই জানি, জাস্ট হচ্ছে জাতীয় সংসদ, পার্লামেন্ট নিয়ে। দেখো, মনে রাখবা, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যার নাম জাতীয় সংসদ। কারণ কি? দ্বিকক্ষ কাকে বলে? ওই যে দেখো, আগে পড়ছিলাম আমরা পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মধ্যে পড়ছি, সরি, পৌরনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পড়ে আসছি। দ্বিকক্ষ বিশিষ্ট মানে কি? উচ্চকক্ষ, নিম্নকক্ষ। আমাদের মধ্যে এখন নাই, প্রস্তাব করা হয়েছিল বাট হয় নাই। কিন্তু এখন দেখো, এক কক্ষ বিশিষ্ট, যার নাম জাতীয় সংসদ। মাথা রাখবা, সদস্য সংখ্যা মোট 350 জন। এর মধ্যে 300 জন জাতীয় সাধারণ আসন, এরপরে দেখো 50 জন সংরক্ষিত মহিলা আসন, নির্বাচিত সদস্যের দ্বারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদে নির্বাচিত। যারা সংসদে 300 জন আসবেন মূল, এদের মাধ্যমে কি আসবেন? ওই পরবর্তী সংরক্ষিত মহিলা আসনের মধ্যে তারা বজায় রাখে। কার্যকাল প্রথম অধিবেশন বসার তারিখ থেকে 5 বছর। কয় বছর? 5 বছর। যোগ্যতা, বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 25 বছর হতে হবে, যদি জাতীয় সংসদে যাইতে চাও আর কি। সো আশা করছি ক্লিয়ার এতটুকু পর্যন্ত। আইন প্রণয়ন পদ্ধতি, এখন তোমার একটা আইন তৈরি হবে। ওকে, মনে করো এই যে এগুলা ভাই আমার, এই যে তোমরা বেশিরভাগই তো এগুলা দেখতেছো নিউজগুলা, তোমরা একটু কল্পনার সাথে মিলাও। বাংলাদেশের জাতীয় সংসদটাকে তোমার মানে চোখের সামনে রাখো, এখন আবার ওপেন করিও না, তোমার চোখের সামনে রাখো। দেখো এখানের মধ্যে জাতীয় সংসদের মধ্যে আইন তৈরি হয় কিভাবে? প্রথমে বিল উত্থাপন করে বিবেচনা কমিটি গঠন করা হয়, দেখছো না? কমিটি গঠন করে দেয়। এরপরে পাঠ ও আলোচনা হয়, রাষ্ট্রপতি সম্মতি হয়, যে হচ্ছে রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন, না 1 চাপুন না 2 চাপুন নাকি। ওকে, মতামত দিলে হা বলুন, নয়তো না বলুন। সো এইরকম করে একটা আইন তৈরি হয়। সরকারের উপর সংসদের নিয়ন্ত্রণ থাকে। এরপর দেখো স্পিকারের ক্ষমতা মর্যাদা, জাস্ট এতটুকু দেখো। এখন স্পিকারের ক্ষমতা মর্যাদা কেন? কারণ স্পিকার থেকে যদি তোমার সিকিউ আসে, বলা যায় না উনার ক্ষমতাটা কতটুকু বা উনার মর্যাদাটা কি। স্পিকার হলেন সংসদের অভিভাবক, তার মানে সংসদের অভিভাবক কে? স্পিকার। সভার প্রধান কে? স্পিকার। এতটুকু মাথা রাখো। ওকে, সভা পরিচালনা করেন মানে কি? এই যে একটা সংসদ পরিচালনা হবে, এটা স্পিকার, ডেপুটি স্পিকার, ওদের মাধ্যমে নির্বাচিত। আচ্ছা, এখন দেখো নির্ণায়ক ভোট, মর্যাদা এবং নিরপেক্ষতা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, যে দেখো আমরা গত কয়েকদিন আগে দেখছি যে স্পিকার, ডেপুটি স্পিকার যাদেরকে আমরা চিনতেছি, ওরা নাই।
অন্য আরেকজন। এখন অনেকে প্রশ্ন করছে যে এখানে স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার এখন কেন? ভাইয়া স্পিকার ডেপুটি স্পিকার যে শুধুমাত্র থাকেন এমন না, তারা এর আগে আরো 5 জন মিলে সদস্য ক্রিয়েট করেন, যে ওরা যদি কোনো রকম এখানে অনুপস্থিত থাকেন তাহলে বাকি মেম্বাররা যেন এই সভাটা পরিচালনা করতে পারে, এই রকমের আরো তাদের কমিটি থাকে। সো এর জন্য ওদের পক্ষ থেকে এগুলো নিয়োগ দেওয়া হয়। বুঝতে পারছো? এখানে শুধুমাত্র অন্যজনের কথার মতো না। সো থ্যাংক ইউ, গ্রেটফুল ফর স্টেইং উইথ বোম। এটা হচ্ছে তোমার 5ম অধ্যায়। বাবা ক্লিয়ার? আর জীবনে যেন কোনো সমস্যা নয়। স্পিকারের ক্ষমতাটা বুঝছো, এরপর যে তোমার মানে এখানের মধ্যে কি আইন প্রণয়ন পদ্ধতিটা বুঝতে পারছো, জাতীয় সংসদটা ওকে, সৃজনশীল কিভাবে বুঝবা, সচিবালয়, মাঠ প্রশাসন ওকে, এগুলো তো আমি বুঝাই দিলাম একদম ধরে ধরে। বাংলাদেশের প্রশাসনিক প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় ভূমিকা। সো এতটুকু ছিল হচ্ছে আমার 5ম অধ্যায়। আশা করছি ক্লিয়ার। বাকি অধ্যায়গুলো মাত্র 5 মিনিট করে নিব, শেষ, এনাফ। কিভাবে বলেন রিয়াদ ভাই? ওকে, ম্যাজিক শুধু দেখতে থাকো, আশা করছি ইনশাল্লাহ ক্লিয়ার। তার মানে আমরা 5ম অধ্যায় শেষ করলাম। আমরা যাচ্ছি এখন, দেখো আমরা এখন কোথায় আছি, সংবিধান দেখলাম। সংবিধান দেখার পরে আমরা এই সংবিধান রিলেটেড বাংলাদেশের সরকার দেখলাম, প্রশাসনিক কাঠামোটা কিরকম হয় এটা দেখলাম। এখন দেখবো আমরা স্থানীয় শাসনটা কিরকম হয়, স্থানীয় এক একটা কেন্দ্র স্থানগুলা কিভাবে শাসন হয়। সো এটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটু দেখো জাস্ট, পরবর্তীতে ভাইয়া শীট দিয়ে দিব, পুরোটা দিন পড়তে পারবা, কোনো প্রবলেম নাই। তার মানে স্থানীয় শাসন 6ষ্ঠ অধ্যায়। ওকে, ইউনিয়ন পরিষদের গঠন, এটা থেকে তোমার সিকিউ আসবে আর কি। ইউনিয়ন পরিষদের গঠন কার্যাবলী একটু দেখো। ইউনিয়ন পরিষদ হলো বাংলাদেশের পল্লী অঞ্চলের স্থানীয় স্থায়িত্বশাসিত সরকারের সর্বনিম্ন ও সবচেয়ে জনপ্রিয় স্তর। ইউনিয়নের পরিষদ আমরা বলি ইউনিয়ন। সো এটা আর কি ইউনিয়ন পরিষদ। তো ইউনিয়ন তো উচ্চ পর্যায়ের না, ওকে, সর্বনিম্ন স্তরের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা মর্যাদা গঠন। প্রতিটি ইউনিয়ন পরিষদে 1 জন করে চেয়ারম্যান থাকে, 9 জন করে সাধারণ সদস্য থাকবে, 9টা ওয়ার্ড থেকে 9 জন, এরকম 3 জন সংরক্ষিত মহিলা সদস্য, মোট 13 জন নিয়ে গঠিত হয় একটা ইউনিয়ন। ইউনিয়নের মূল কে, চেয়ারম্যান নাকি প্রধানমন্ত্রী? ইউনিয়নের মূল হচ্ছেন চেয়ারম্যান, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, উন্নয়নমূলক কাজ করবে ইউনিয়নে, কি করবে? এ বাবা, ইউনিয়নের যে চেয়ারম্যান উনি কি করবেন? উনার যে স্থান আছে, স্থানীয় শাসন, কিন্তু এই স্থানগুলোর জন্য কি করবে? উন্নয়নমূলক কাজ করবে, রাস্তাঘাট কালভার্ট নির্মাণ মেরামত করবে, বৃক্ষরোপণ করবে, জনস্বার্থে কাজ করবে, প্রধান কার্যাবলী পানীয় জলের ব্যবস্থা করবে, পয় নিষ্কাশন তদারকি করবে, বিচারিক গ্রাম আদালত কিভাবে চলতেছে, কেউ যদি এখানের মধ্যে ক্ষুদ্র দেওয়ানি ফৌজদারি বিরোধী স্থানীয় নিষ্পত্তি করা, অর্থাৎ যে বিচারিক গ্রাম্য যে আদালতগুলো আছে এগুলো মেনটেন করবে, নিবন্ধন, জন্ম মৃত্যু বিবাহ নিবন্ধন, জাতীয়তা সনদ প্রদান করবে, এগুলো হচ্ছে উনার কাজ। বুঝতে পারছো? আচ্ছা, উপজেলা পরিষদের গঠন, এটা পড়ছে না ইউনিয়ন পরিষদ, একটু আগে কি পড়ছি ইউনিয়ন পরিষদ, এখন কি পড়তেছি উপজেলা পরিষদ। দেখো, এটি স্থানীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর যা উন্নয়ন কাজের সমন্বয়কারী হিসাবে কাজ করে। গঠন, 1 জন চেয়ারম্যান থাকে, 2 জন ভাইস চেয়ারম্যান থাকে। কোথায়? উপজেলা পরিষদে, যার মধ্যে 1 জন নারী থাকে। আচ্ছা, প্রধান কার্যাবলী কি করবে? উনি সমন্বয় করবে, ইউনিয়নের সাথে মিলিয়া পরিকল্পনা করবে, শিক্ষা ও স্বাস্থ্য নিবে, পরিবেশ রক্ষা করবে। পরবর্তীতে কি করবে? দেখো, সঠিক সমস্যা চিহ্নিতকরণ করবে, স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে, নেতৃত্বের বিকাশ দিবে, স্বনির্ভরতা থাকবে। বুঝতে পারছো? এখন বলো, আমি এই স্থানীয় শাসন থেকে প্রশ্ন আসছে, আমি কিভাবে চিনবো? উদ্দীপকটা চিনবো কিভাবে? উদ্দীপকটা চিনার উপায় কি? আমার যে এই অধ্যায় থেকে করছে এটা তো হইতে পারতো ওই প্রশাসনিক ব্যবস্থা থেকে, হতে পারতো না? তো আমি উদ্দীপকটা চিনি, আমি চিনবো কিভাবে? আমি চিনবো যদি উদ্দীপকে কোনো চেয়ারম্যান থাকে। কথা ক্লিয়ার? যদি কোনো উদ্দীপকের চেয়ারম্যান থাকে, মেম্বারের কথা বলা হয় যিনি গ্রামে ড্রেন নির্মাণ করে ঝগড়া বিবাদ মিটাইতেছেন, এরপরে বিয়ের কাগজপত্রে স্বাক্ষর করতেছেন, সনদ প্রদান করতেছেন, জন্ম মৃত্যু এগুলোর জন্য সনদ দিতে, তবে উত্তর হবে ইউনিয়ন পরিষদ। বাবা ক্লিয়ার? এদের মতো আসছে এই ড্রেন খাল নির্মাণ এগুলো তো প্রধানমন্ত্রী ইসা করবে না। ওকে, আচ্ছা, এরপর দেখো উচ্চতর দক্ষতা গহ নাম্বার, মানে প্রশ্নটা গহ নাম্বারের প্রশ্ন কিরকম হতে পারে? এটা হতে পারে যেমন, উক্ত প্রতিষ্ঠানটি কি স্থানীয় গণতন্ত্রের ভিত্তি? তখন আপনি গ্রাম আদালত এবং জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে কিভাবে ক্ষমতা বিকেন্দ্রীভূত হয় তা যুক্তি দিয়ে লিখবেন। অর্থাৎ আমাকে যদি একটা প্রশ্ন করে, ওকে, এই যে দেখো আমি এখানে ইউনিয়ন পরিষদ হবে নাকি উপজেলা পরিষদ হবে, আমি কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি। দেখছো, এই যে স্থানীয়, এই যে উপজেলা পরিষদের গঠন, এটা যদি জানি, আর এখানের মধ্যে ইউনিয়ন পরিষদের গঠন, এই দুটা বিষয় যদি আমার জানা থাকে তাহলে ইজিলি কিন্তু আমি কি করতে পারতেছি? সিকিউ লিখতে পারতেছি। বুঝতে পারছো? একদম পয়েন্ট টু পয়েন্ট ধরা দিচ্ছি। যদি বলে দেখো এখানের মধ্যে এই যে দেখো উন্নয়ন, রাস্তাঘাট তৈরি, কালভার্ট নির্মাণ, মেরামত, বৃক্ষরোপণ, উঠে বলবো ইউনিয়ন পরিষদের কাজ। আর যিনি চেয়ারম্যানের কাজ, জনস্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা, পয় নিষ্কাশনের ব্যবস্থা, আমি বলবো চেয়ারম্যানের কাজ। বিচারিক গ্রাম আদালত এগুলা কি? চেয়ারম্যান। নিবন্ধন চেয়ারম্যান। বুঝতে পারছো? আর উনার সাহায্যকারী হিসাবে উপজেলা পরিষদ তা আছেই। আশা করছি ক্লিয়ার। থ্যাংক ইউ, গ্রেটফুল ফর স্টেইং উইথ বম। এটা হচ্ছে তোমার
ষষ্ঠ অধ্যায়। বলবো রিয়াদ ভাই এত স্পিডে শেষ করাইতেছে ভাই, এগুলো কই থেকে পারতেছেন? এগুলো কই থেকে না, এগুলো তোমাদের বই থেকেই নেওয়া। সো এগুলো পড়লেই হয়ে যাবে, এর জন্য আমি এরকম পড়াইতেছি। চলো আমরা সপ্তম অধ্যায়ে চলে যাব। সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠান আর বাংলাদেশের সংবিধান দুইটা নিয়ে পেজ লাগাই ফেলতে পারো। তো আশা করছি তোমরা এইগুলোটাকেই তোমরা কালকে বাজিমাত করতে পারবে ইনশাআল্লাহ। আর চট্টগ্রামের জন্য বম আছে, চিন্তা করিও না, আমি চট্টগ্রামের জন্য আলাদা ভিডিও দেবো, কোনো সমস্যা নাই। ভিডিও বলতে আমি আজকে আলাদাভাবে বুঝাই দিব তোমরা চট্টগ্রামের জন্য। চট্টগ্রামে তো সব পরীক্ষাই বাকি। চট্টগ্রামের কি পরীক্ষা হয়েছে যে? এগুলো তো কোনো পরীক্ষাই নেই, অপশনাল কি কোনো পরীক্ষা নাকি? পরীক্ষা ঠিক আছে, বাট এটা তো মেইন সাবজেক্ট না, এটা অপশনাল, অতিরিক্ত। তুমি নিজেই তো বলছো অতিরিক্ত, তার মানে অতিরিক্ত সাবজেক্ট। আর ওইখানে মূল সাবজেক্ট রয়ে গেছে হাদিস, ওরে বাপরে, আইসিটি। তো আমি দেখলাম যে এই যে ঢাকা চট্টগ্রাম এগুলো থেকে বেশিরভাগ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত। তো চট্টগ্রামের জন্য ভাইয়েরা আসি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। ওকে, দেখা যাক কিরকম সেরা দিতে পারি, এইরকমই পড়ায় দিব, চিন্তা নাই ইনশাআল্লাহ। ওকে, ক্লিয়ার করতে পারবো। সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এটা দেখো, একটু দেখবো আমরা জাস্ট। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 1971 সালে বাংলাদেশের বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক পদের উল্লেখ রয়েছে। যেমন বাংলাদেশ কর্ম কমিশন, ওরে বাইরে সিকিউতে আসবে। নির্বাচন কমিশন, ওরে বাইরে সিকিউতে আসবে। অ্যাটর্নি জেনারেল, বাইরে সিকিউতে আসবে। মহা হিসাব নিরীক্ষক, বাইরে সিকিউতে আসবে। নিয়ন্ত্রণ প্রবৃত্তিক সিকিউতে আসবে। ভাই এই জাস্ট কয়েকটা পয়েন্ট দেখ, বাংলাদেশ কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, নিরীক্ষক, এ নিয়ন্ত্রক, এখানে কি আছে দেখো, 1টা 2টা 3টা 4টা, মাত্র 4টা টাইপ আছে। এই 4টা টাইপ যদি জানো এই অধ্যায় থেকে সিকিউ লিখতে পারবা। এখন তোমার কাজ কি? আমি তো এই অধ্যায়টা এখানের মধ্যে আছেই, আমি আরো পড়ায় দিব, ঠিক আছে, কিন্তু তুমি আজকে চাইলে এই যে বাংলাদেশ কর্ম কমিশনটা কি, এখান থেকে কিভাবে উদ্দীপক আসতে পারে একটু তুমি জেনে নিবা। ওকে, মোবাইলের মধ্যে সার্চ দিয়ে একটু জেনে নিবা। ওকে, নির্বাচন কমিশন কিভাবে কাজ করে এইটা একটু জানবা, গুরুত্বটা জানবা। অ্যাটর্নি জেনারেল কিভাবে আমি বুঝতে পারবো ওইখানে অ্যাটর্নি জেনারেলের কাজ। তো এটা যেন আমার ক্লিয়ার থাকে, কনসেপ্টগুলো একদম যেন মুখস্থ থাকে, বুঝছো? এই 4টা টাইপ থেকে সিকিউ আসবে। বাংলাদেশের কর্ম কমিশন, নির্বাচন কমিশন, তোমার সাথে বলতে হবে যে এটা নির্বাচনের সাথে মিল খায়, এটা বাংলাদেশের কর্ম কমিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ, অ্যাটর্নি জেনারেলের ভূমিকা রয়েছে, বুঝতে পারছো? এই কথাগুলো মাথা রাখবা। তো এর জন্য এখানের মধ্যেও আছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন, যেটা হচ্ছে দেখে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এটা পূর্ণরূপটা জেনে রাখবা। বিপিএসসি মানে কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা বলতেছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আচ্ছা দেখো, আধুনিক রাষ্ট্রে সরকারি কর্ম কমিশন বিভিন্নভাবে ভূমিকা পালন করে থাকে। আধুনিক রাষ্ট্র পুলিশি রাষ্ট্র, পুলিশ স্টেট নয়, এটা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। দেখবা বক্তৃতার সময় লেগে বললো না, এটা পুলিশ রাষ্ট্র নয়। ওকে, যেটাকে আমরা বলি পুলিশ স্টেট না, এটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ জনকল্যাণমূলক, জনগণের কল্যাণ সাধন করার জন্যই আমরা এই রাষ্ট্রটা গৃহীত করছি। জনকল্যাণের জন্য সরকারের বহুবিধ কার্য সম্পাদন করতে হয়, এটাকে বলি আমরা সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশন কি বলছি? সরকারি কর্ম কমিশন। ওরে বাবা, এখানে ট্যাক্স না, অনেকে বলছে সরকারি কর কমিশন। কর না ভাই, এটা ট্যাক্স ভ্যাটের আলোচনা না, কর্ম বলছে। কর্ম কমিশন জনকল্যাণমূলক, ওকে, রাষ্ট্র হওয়ার জন্য বা ওয়েলফেয়ার স্টেট হওয়ার জন্য সরকার কর্তৃক যে নীতিবিধি বা হচ্ছে যে নীতিগুলা অ্যাপ্লাই করবে, এইটার একটা দিক হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যেটাকে আমরা পূর্ণরূপ হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হিসেবে চিনতেছি। দুইটা টাইপ মনে রাখতে হবে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রথম এবং সরকারি কর্ম কমিশন দ্বিতীয়, এই দুটো মাথা রাখবা, বুঝতে পারছো? কমিশন গঠন কিভাবে হয়? কমিশন গঠন হচ্ছে 127 নম্বর অনুচ্ছেদ উল্লেখ রয়েছে, এটা লাগবে না। সদস্যবৃন্দের নিয়োগ দেওয়া হয়, পদের মেয়াদ থাকে, বুঝতে পারছো? তো এগুলা বেশ লাগবে না, জাস্ট হচ্ছে দেখো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যাবলীটা কিরকম থাকে। নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা, পরামর্শ প্রদান, বার্ষিক রিপোর্ট প্রদান, পদোন্নতি বদলি এবং পেশাদার নিয়োগ, এরপরে সরকারি কর্মকমিশনের মর্যাদা, বুঝতে পারছো? এইগুলো জানবা। শেষ নির্বাচন কমিশন, আমি কিন্তু বলছি 4টা টাইপ না, সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, বুঝতে পারছো? অ্যাটর্নি জেনারেল এবং মহাহিসাব নিরীক্ষক। সো এইটা মাথায় রাখবা, নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন পরিচালনার জন্য একটা স্বতন্ত্র নিরপেক্ষ স্বাধীন নির্বাচন। যখন নির্বাচনটা হয় তখন কি প্রধানমন্ত্রী আন্ডারে না, তখন তো উনারা তো শেষ, সংসদ ভেঙে গেলে শেষ, সংসদ চাইলে প্রধানমন্ত্রীকে শেষ করে দিতে পারে। কিন্তু এখানের মধ্যে পুরো একটা মেয়াদ 5 বছর, যখন 5টা বছর শেষ হবে তখন নির্বাচন কমিশন কি করবে? নির্বাচন করবে। কিভাবে? নির্বাচন পরিচালনার জন্য একটা স্বতন্ত্র বিভাগ, একটা একক বিভাগ, মুফরাদ বিভাগ যেটাকে আমরা বলি আর কি। স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সংবিধানে 118 নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠান করার জন্য। তো নির্বাচন কমিশনের কাজ জানতেছো, এখানে অনেক গুরুত্বগুলো জানা আছে, তোমরা লিখবা। অ্যাটর্নি জেনারেলের ক্ষমতাগুলো অবশ্যই লাগবে ভাই,
ভাই অবশ্যই লাগবে। এইটা থেকে দেখো ভাই, অ্যাটর্নি জেনারেল থেকে যেখানে 100% যেগুলো থেকে আসবে, একদম স্টার মারতেছি 100টা। ওকে রিয়াদ ভাই, এটা এত ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। কালকে গিয়ে এখান থেকে অনেক প্রশ্ন পাবা। কি হয় দেখো, অ্যাটর্নি জেনারেল হইতে গেলে কি করতে হয় একটু দেখো। তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, 1 নাম্বার পয়েন্ট। সুপ্রিম কোর্টের আনান 10 বছরকাল অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ইম্পর্টেন্ট। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যান্য 10 বছরকাল কোনো বিচার বিভাগীয় প্রধানে অনুষ্ঠিত থাকতে হবে, 3 বছরকাল রাষ্ট্রীয় জেলা বিচারকের পদে আদিষ্ট থাকতে হবে। এই পয়েন্টগুলো মাথায় রাখবা। বলে অ্যাটর্নি জেনারেল পদ পাওয়ার জন্য নিচের কোনটা সঠিক, 1 2 3, তখন তোমার কিন্তু বহুপদী হিসাবে তোমার পেস লাগিয়ে যাবে। জাস্ট এই 3টা কথা মাথা রাখবা। এরপরে দেখো উনার মেয়াদ কতদিন, মেয়াদ ও কর্মের সীমা রাষ্ট্রপতির সন্তোষজনক সীমা সময় পর্যন্ত অ্যাটর্নি জেনারেল থাকে, রাষ্ট্রপতির উপর নির্ভর করতেছে। এরপর দেখো পদমর্যাদা, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের একজন বিচারকের মর্যাদা ভোগ করবে। তার মানে কার সাথে, দেখো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ইকুয়াল টু সুপ্রিম কোর্টের একজন বিচারক। মনে রাখবা, পদত্যাগ এবং অপসারণ। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযুগে পদত্যাগ করতে পারেন। তার মানে কার কাছে, প্রধানমন্ত্রীর কাছে, অ্যাটর্নি জেনারেল না, রাষ্ট্রপতির কাছে উনি জমা দিবেন লিখিত হিসাবে। বুঝতে পারছো, যেরকম চুপ্পু সাহেব দিয়েছিলেন। ওকে আশা করছি ক্লিয়ার। ক্ষমতা দায়িত্ব পরে নিবা, এখানের মধ্যে লাল পয়েন্টগুলো দেওয়া আছে। ওকে 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 আশা করছি ক্লিয়ার। আচ্ছা, তো এখানের মধ্যে দেখো মহা হিসাব নিরীক্ষক, এইটা এত ইম্পর্টেন্ট না, এটা এত ইম্পর্টেন্ট না, তবুও একটু জানা রাখতে হবে যে আসলে উনার ক্ষমতাটা কি। এই যে দেখো মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের ক্ষমতাটা কি। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত, তার মানে কোন কর্তৃক, রাষ্ট্রপতি কর্তৃক। তিনি সাংবিধানিক পদের কর্মকর্তা, তিনি প্রজাতন্ত্রের জাতীয় অর্থের অভিভাবক, তিনি কোনো ব্যক্তি ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি স্বাধীন। ওকে দায়িত্ব পালনের ক্ষেত্রে কে স্বাধীন, এই যে উনি কে, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের ক্ষমতা। জাস্ট এতটুকু মাথা রাখবা, এনাফ ইনশাল্লাহ। আরেকটা কালকে গিয়ে পাবা, ওকে সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এখানে মধ্যে লিখে দেখো, এখানে মধ্যে আসেই তো। ওকে এখানের মধ্যে একটু ভালো করে তাকাও না, একটু স্ক্রিনশট নাও যারা পাবলিকলি আসো। ওকে দুর্নীতি দমন কমিশন, কালকে হয়তো এইটা থেকেও পেয়ে যেতে পারে, দুর্নীতি কমিশনের গঠন। দুর্নীতি দমন কমিশন, যেটাকে আমরা বলতেছি অ্যান্টি করাপশন কমিশন, এসিসি এর পূর্ণরূপ মনে রাখবা। 2004 সালে, এটা মাথা রাখবা, কত সালে মনে করো, 2004 সালে। কত সালে, 2004 সালে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আইন পাস হয়। আচ্ছা এতটুকু জানতে পারবা, আর লাগবে না এখানের মধ্যে। এগুলো জাস্ট হচ্ছে একটু তথ্য দিছি আর কি জানার জন্য, যেটা আমার পেইড বেচের ক্লাস। এটা যেহেতু আমার পেইড বেচের স্লাইড, তাই হচ্ছে আমার একটু তথ্য হিসাবে তো ওদেরকে জানাই দিতে হয়। তো এর জন্য হচ্ছে তোমাদেরকে আমি যেগুলো দিচ্ছি ওইগুলো জাস্ট পড়ো, বুঝছো, দুর্নীতি দমন কমিশন। সো এইটা অবশ্যই জানবা। তার মানে এখান থেকে আমি কি বলবো, অ্যাটর্নি জেনারেল, মহা হিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন, ওইখানে পাইলা কি বলো, প্রথমে কি পাইছি আমি, এই যে অ্যাটর্নি জেনারেল, এরপর হচ্ছে কি, এর আগে নির্বাচন কমিশন। বুঝতে পারছো, আশা করছি ক্লিয়ার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, তার মানে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন 2টা, অ্যাটর্নি জেনারেল 3টা, দুর্নীতি দমন কমিশন এই 4টা। এই 4টা ভালো করে পড়ো, এই পাঠের সবগুলো পেরে যাওয়া, সিকিউটা বুঝতে পারবা। ক্লিয়ার? আচ্ছা লাস্ট অধ্যায়। বলবা রিয়াদ ভাই শেষ করে ফেলেন। না শেষ করবো কেন, আমার একটু 10ম অধ্যায়। বলবেন তাহলে আরো যে 8 9 রয়ে গেল, 8 9টা তোমার এরকম পড়তে হবে না, ওইগুলোর জন্য আমি আলাদা করে জাস্ট এমসিকিউ দিয়ে দিব। আমি তোমাদের তো এখন এমসিকিউ পর্ব দিব, পুরোটা দিনই এমসিকিউ দিব, একদম সন্ধ্যা পর্যন্ত শুধু এমসিকিউ পড়বা। সিকিউর জন্য তো আমি ক্লাসই করে দিতেছি, শিটগুলো দিব পড়বা। আর এমসিকিউ চ্যাপ্টার ভিত্তিক আমি প্রথম দ্বিতীয় তৃতীয়র উপর গতকালকে এমসিকিউ দিছিলাম। আর এই যে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলো এখন শেষ করাইছি, দশম এগুলোর উপর এখন আমি এমসিকিউ দিব, একসাথে দিয়ে দিব, ওইগুলো একটু পড়বা। তার মানে দেখো 10ম অধ্যায় থেকে তো আর বলা লাভ নাই। কালকে যদি কেউ প্রাণ বাঁচাবার দাবি থাকে তাহলে 10ম অধ্যায় থেকে সিকিউ অ্যান্সার করবে একটা আগে। ওকে সেটা হচ্ছে নাগরিকের সমস্যা আমাদের করণীয়। আর এখান থেকে একটু উলট পালট এমসিকিউ থাকে। উলট পালট কিভাবে আসলে বোঝা যায় না, নিচের কোনটা সঠিক বা উদ্দীপক দিয়ে বলে নিচের কোনটা সঠিক এইরকম থাকে। সো আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে। দেখো প্রতিবন্ধী একটা মানে প্রতিবন্ধিত্ব একটা আপেক্ষিক শব্দ, ইংরেজিতে দুর্বলতা, ইম্পায়ারমেন্ট অক্ষমতা, হ্যান্ডিক্যাপ এবং প্রতিবন্ধী প্রায় সমার্থক শব্দ হিসেবে ব্যবহার হয় আর কি। আচ্ছা প্রতিবন্ধিত্ব বলতে কি বোঝায়, স্বাভাবিক সক্ষমতার অভাবকে বোঝায়। সাধারণত প্রতিবন্ধী বলে স্বাভাবিক কর্ম করতে অক্ষম ব্যক্তিকে প্রতিবন্ধী। মনে রাখবা এই প্রতিবন্ধীর মধ্যে ভাইয়া বিশেষ চাহিদা জনগোষ্ঠী থেকে সিকিউ, এইটা সিকিউ জন্য ইম্পর্টেন্ট। কোন সিকিউ, এইগুলা থেকে সিকিউ না। সিকিউটা দিবে উনি কি শ্রবণ প্রতিবন্ধী না দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি নাকি শারীরিক। এ ভাই এগুলো পারবা না, উদ্দীপকটা পড়বা। যদি উদ্দীপক পড়ে দেখো শ্রবণ কানে শুনে না, বলবা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। যদি বলবা চোখ নাই, দৃষ্টি প্রতিবন্ধী দেখে না। এরপর দেখো বাক প্রতিবন্ধী, কথা বলতে পারতেছে না, বলবা বাক প্রতিবন্ধী। এরপর বুদ্ধি প্রতিবন্ধী, তার সব ঠিক আছে বাট বুঝতে পারে না বা অনুধাবন ক্ষমতা নাই, বুদ্ধি প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী, শারীরিক কোনো দিকে অক্ষমতা, তা আমরা বলো শারীরিক প্রতিবন্ধী। ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা?
যদি দেখো শ্রবণ, দৃষ্টি, বাক এগুলোর মধ্যে কোনোটা নাই, বলবা মানে কি এখানে শারীরিক প্রতিবন্ধী। এই 5টা টাইপের মধ্যে থেকে তোমার সিকিউ আসে, এই 5টা। আর পরবর্তী আগে লিখে দিবা না যে অমুকের সাথে, মনে করো উদ্দীপকের অমুক গ্রামের রাশেদের সাথে শ্রবণ প্রতিবন্ধীটা মিল খায় বা এটা সামঞ্জস্যপূর্ণ। এখন শ্রবণ প্রতিবন্ধী কি, আগে প্রতিবন্ধীটা, আগে জিনিসটা কি ওটা লিখে সুন্দর মতো করে নিজের মতো করে লিখবা। এগুলো নিজের মতো করে লিখবা, এগুলো কোনো মুখস্থ টুকস্থ দরকার নাই। তো বুঝছো, এখান থেকে থাকবে এই যে দেখো প্রতিবন্ধীদের সমস্যা, এখান থেকে থাকবে সমস্যা সমাধানের উপায়, এগুলোতে নিজেরাই পারো। দুর্নীতি, এই যে দেখো তোমার কালকে থাকতে পারে করাপশন তথা দুর্নীতি থেকে। ওকে, আচ্ছা, দুর্নীতি থেকে। তো দুর্নীতির ধারণা কে দিচ্ছেন দেখো, যে এম লাঙ্গ বলেন দুর্নীতি এমন এক ধরনের আচরণ যা ব্যক্তিগত স্বার্থের জন্য। দুর্নীতি কি জন্য করে মানুষ? ব্যক্তিগত স্বার্থের জন্য, পার্সোনালি। ওকে, মানে নিজের স্বার্থের জন্য, বা আমরা বলতে পারি যে সেলফ সেন্টার, যেটাকে আমরা বলি সেলফিশ টাইপের, শুধু নিজের কেন্দ্রিকই ভাবতেছে, অন্যটা ভাবতেছে না। তো এইরকম যদি হয় তাহলে মনে রাখবা এটা দুর্নীতি ধারণা। এটা কে বলছেন? লাঙ্গ বলছেন। সমাজ বিজ্ঞানী ব্রাহ্মনাথ বলছেন এটা লাগবে না, কারণ কি এদের মতামতগুলো এখানের মধ্যে আসবে না। জাস্ট দেখো দুর্নীতির কারণগুলো কি, নিচের কোনটা সঠিক, দেখো 1 2 3 এইরকম প্রশ্নগুলোতে এইগুলো থাকে। একটা হচ্ছে অর্থনৈতিক অসচ্ছলতা। যখন আমার অর্থনৈতিক অসচ্ছল থাকবে, অর্থনৈতিক দিক থেকে আমি যখন ঠিক থাকবো না, তখন আমার মন চাইবে চুরি করতে, আমার মন চাইবে ডাকাতি করতে, আমার মন চাইবে অন্যদিকে ঘুরপাক খাবে। তার মানে কি অসচ্ছলতার একটা প্রভাব। উচ্চবিলাসী জীবনের মোহ, মানে কি একটু বেশি খরচ করা, উচ্চবিলাসী যেটাকে আমরা বলতেছি। এর মানে, তার মানে এখান থেকে বলতে পারে মধ্যম পন্থাই উত্তম পন্থা। ওকে, আশা করি ক্লিয়ার। সামাজিক প্রভাব এবং মর্যাদা বৃদ্ধির ইচ্ছা, এবং সামাজিক প্রভাব একটা ফেলার ইচ্ছা। ওকে, যার কারণে মানুষের উপর হস্তক্ষেপ উঠে তো একটা প্রভাব পেতে হচ্ছে। অর্থনৈতিক প্রতিযোগিতা, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, পারিবারিক চাপ, দায়বদ্ধতা, অসৎ কর্মচারী কর্মকর্তাদের সহায়তা, আইনের ফাঁকফুকর, যথাযথ আইন প্রয়োগের অভাব, দেশপ্রেম, মানবিক মূল্যবোধের অভাব, এগুলো হচ্ছে দুর্নীতির কারণ। তার মানে এগুলা থেকে যদি থাকে বলবা এটা কি দুর্নীতি, এটা কি দুর্নীতি, এটা কি দুর্নীতি, এটা কি রে বাবা দুর্নীতি। বুঝতে পারছো? আচ্ছা, এখন দুর্নীতিগুলো আমি প্রতিরোধ করব কিভাবে, যেটা আমার গহ নাম্বারে থাকবে। আচ্ছা, দুর্নীতিটা আমি গভর্নমেন্ট করব আইনের শাসন প্রতিষ্ঠা করে, আয় ব্যয়ের সামঞ্জস্যহীনতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আচ্ছা, এরপর থেকে সরকারিভাবে কড়াকড়ি করে সরকারি নিরীক্ষণ কমিটি, যে কে কি করতেছে নিরীক্ষণ, পরীক্ষক, এগুলোর মাধ্যমে। এরপর বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে, রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্বশীলতার মাধ্যমে, কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা হিসাবে, নাগরিক সচেতনতা হিসাবে, কর্মসংস্থানের ব্যবস্থা হিসাবে, বেতন ভাতা নির্বাচনের সমানুপাতিক হার হিসাবে, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, দুর্নীতিবাজারদের সামাজিকভাবে বর্জন করা, নৈতিক মূল্যবোধ, সামাজিক চেতনা সৃষ্টি করা। যা আছে নিজের মতো করে বানায় লিখবা, এগুলো যেন নিজে মুখস্থ করতে না হয়। ওকে, দুর্নীতি কিভাবে রেহাই করবা তুমি উল্টাটা লিখবা আর কি, জাস্ট। ওকে, আচ্ছা, খাদ্য ভেজাল, এই যে দেখো খাদ্য ভেজাল, যেটাকে আমরা বলতেছি ফুড অ্যাডাল্ট্রেশন। আচ্ছা, খাদ্য ভেজালের ধারণা, খাদ্য ভেজালের ধারণা কিভাবে আসে দেখো, কোনো বস্তুতে কেমিক্যাল মিশানো হলে খাদ্য ভেজাল। তার মানে আমার একটা উদ্দীপক দিয়ে দিল যে রহিম এই রেস্টুরেন্টের কর্মকর্তা, সে খাবার প্রতিনিয়ত সিঙ্গারা বানাইতেছে, সমুচা করতেছে, বাট এখানের মধ্যে সে একটা ভেজাল পণ্য বা এখানের মধ্যে কি বেঁধে কোনো একটা কেমিক্যাল মিশাইতেছে, যার কারণে বা এই খাবারের কি হয় আরো উন্নতি ঘটানোর জন্য। বুঝতে পারছো? যেগুলা কিনা বিএসটিআই বা হচ্ছে অন্যান্য এগুলা যেগুলা খাদ্যকে প্রোটেক্ট করবে বা খাদ্য এটা যে সঠিক, সো এইটাকে যে মানে প্রোভাইড করবে, এইরকম ঠিক ঠিকানা না হয়ে অন্যগুলোর সাথে মিল খেতে পারে, তো তখন আমরা বলবো এটা কি খাদ্য ভেজাল। যখনই দুর্নীতি আসবে, মানে দুর্নীতি আসলে বোঝা যায় ব্যক্তি স্বার্থে কোনো একটা কাজ করতেছে। শ্রবণ শক্তির পাঁচটা থেকে আসলে নিজেই বুঝতে পারবা। কানে না শুনলে শ্রবণ শক্তি, দৃষ্টি না দেখলে দৃষ্টিশক্তি, কথা না বলতে পারে বাক শক্তি, শারীরিক অক্ষমতা থাকলে হচ্ছে তোমার শারীরিক প্রতিবন্ধী। সো এইরকম বোঝা যায়। বুঝতে পারছো? আর এই যে খাদ্য ভেজাল, খাদ্য রিলেটেড থাকবে, আশা করি ক্লিয়ার। ওকে, বা রাসায়নিক বিভিন্ন দ্রব্য খাদ্যের সাথে মিশাবে। আচ্ছা, এরপর দেখো খাদ্য ভেজালের কারণ কি, নৈতিক মূল্যবোধের অভাব। ওকে, মূল্যবোধের অভাব। এরপর দেখো স্বদেশ প্রেমের অভাব, কারণ দেশের প্রতি যদি আমার মায়া থাকতো, মমতা থাকতো, দেশের মানুষকে আমি মেরে ফেলতে পারি এরকম রাসায়নিক দ্রব্যগুলো মিশিয়ে? কখনোই না। অধিক মুনাফা লাভের প্রবণতা, দুর্বল আইন কর্মকর্তা কর্মচারী দুর্নীতির পলায়ন, ফলমূল মাছ মাংসকে তাজা রাখার জন্য ফলমূল পাকানো, শিক্ষার অভাব, জনসচেতনতার অভাব, এগুলো নিজের মতো করে বানায় লিখবা বাবা। ওকে, আশা করছি ক্লিয়ার। খাদ্য ভেজালের প্রতিকার কিভাবে করবো? কঠোর আইনের মাধ্যমে। কঠোর আইনের মাধ্যমে খাদ্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন 2013 এর খসড়া নীতিমালা অনুসারে আমরা এর ব্যবস্থা নিব। এর মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, যে এটা নৈতিকতার সাথে খারাপ দিক। এরপর দেখো মরালিটির দিক থেকে এটা অ্যাকসেপ্ট করে না। এর মধ্যে জাতীয় চেতনা সৃষ্টির দিক থেকে, এরপরে কঠোর আইন বাংলাদেশের এখানের মধ্যে নিরাপদ খাদ্য আইন 2013 এর খসড়া অনুসারে আমাকে এখানে মেনটেন করতে হবে।
আশা করছি ক্লিয়ার। ইপটিজিং, নারীদের উত্ত্যক্তকরণ। ওকে, এখন যদি দেখো যে রহিম সাহেব চায়ের স্টল দিয়ে বসে আছে আর করিমা বেগম এদিকে যাচ্ছে, উনি উনাকে ডাকাডাকি করতেছে, এটা নিজেরাই বুঝতে পারবে ইপটিজিং নারীদের উত্ত্যক্তকরণ। ওকে দেখো, তবে আমাদেরকে এখানে দেখতে হবে যে দেখো ইপটিজিং একটা ইংরেজি শব্দ, ইপটিজিং ইংরেজি দুইটি শব্দ, ইব আর টিজিং। তো ইব মানে ইবা না ভাই, ইব মানে কি? ইব মানে হচ্ছে শব্দ দ্বারা নারী জাতিকে বোঝাচ্ছে। ইসলাম ধর্ম অনুযায়ী মা হাওয়া আদিমাতা এবং মা হাওয়াকে ইংরেজিতে ইব বলা হয়। এভাবে স্রষ্টার প্রথম সৃষ্টি নারীকে নারী জাতি যদি মাথা হিসাবে বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণনা করা হয়েছে। অপরপক্ষে টিজিং বলতে উত্ত্যক্ত বা বিরক্ত করাকে বোঝায়। সো এটা তো তোমরাই বুঝতেছো। ইপটিজিং এর কারণ কি? হতাশা, পিতামাতা অভিভাবকের উদাসীনতা, শিক্ষকদের অমানবিক আচরণ, ওকে, নারীর প্রতি শ্রদ্ধাবোধ সংক্রান্ত মূল্যবোধের অভাব, সামাজিক দৃষ্টিভঙ্গি, সম অধিকার প্রয়োগের অভাব, নৈতিকতার খেলাফ। ওকে, এখন প্রতিরোধ কিভাবে করব? নাগরিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে, এরপরে নারী অধিকার প্রতিষ্ঠায় আইনি ব্যবস্থার মাধ্যমায়ন করে, এরপর উত্তেজক পোশাক বর্জন করে, পুলিশি ব্যবস্থার পরিবর্তন করে, নারী অধিকার সংগঠন প্রতিষ্ঠা করে, ইপটিজিং এর বিরুদ্ধে প্রচারপত্র বিতরণ করে। সাংবিধানিকভাবে আমার এটা প্রতিকার আছে। ওকে, সাংবিধানিকভাবে এই যে বাংলাদেশ সংবিধানের 10ম ধারা অনুসারে এখানে কি আছে? ইপটিজিংটা প্রতিরোধ করার জন্য একটা ওয়ে আছে। বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলো আসবে 10ম অধ্যায় থেকে, এগুলো আসলে তোমরা পারবা। প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি, তার মানে এগুলো আসলে পারবা না। এখন দেখো জলবায়ু পরিবর্তন। দেখো জলবায়ু পরিবর্তন হচ্ছে পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভর করে। জলবায়ু পরিবর্তন কি? পরিবর্তনশীল আবহাওয়া। আবহাওয়া কি হয়ে যাওয়া? চেঞ্জ হয়ে যাওয়া। আচ্ছা, এরপর দেখো বায়ুর তাপ, চাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ ইত্যাদির 25 বা 30 বছরের গড় অবস্থাকে যে স্থানের জলবায়ু বলে। তার মনে রাখবা জলবায়ু কাকে বলে, আসতে পারে পরীক্ষা, এটা মাথা রাখবা। আচ্ছা, এরপর দেখো এখানের মধ্যে আর ইম্পর্টেন্ট নাই জলবায়ু পরিবর্তনের কারণ কি, এটাও লাগবে না, এটা আসবে না। ওকে, আচ্ছা, জলবায়ু পরিবর্তনের প্রভাবটা দেখো। জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে পারে কৃষিকাজে, বনভূমিতে, মৎস্যচরণ ক্ষেত্রে, জলবায়ু প্রভাব এগুলো থেকে আসবে। ওকে, পরিবহন যোগাযোগ ব্যবস্থা হতে পারে, শারীরিক মানসিক শক্তির বিকাশে বাধা হতে পারে, খনিজ সম্পদের দিক থেকে হতে পারে, শিল্প কারখানা স্থাপনের দিক থেকে হতে পারে। এখন আসলে এইডস রোগ। বর্তমান বিশ্বে এই যে দেখো বাবা, এতটুকু পর্যন্ত যা পড়াইছে সবগুলো এক একটা টপিকের কোন সাথে মিল আছে? কনসেপ্টগুলো ক্লিয়ার না? একটা থেকে আরেকটা আসলে পারবা তো? ওকে, দেখবা কালকে ইজিলি লিখতে পারবা। কিন্তু কথা হচ্ছে এখন লাস্টের 2টা পয়েন্ট হয়তো এইডস আর এইচআইভি আছে। একটু দেখো, আমার এই এইডস এর মধ্যে আমার এখনো মনে আছে যে আমরা হচ্ছে দাখিল 19-এ ছিলাম, আমি হচ্ছে দাখিল 19 ব্যাচ আর আলিম 21-এ। তো দাখিল 19-এ হচ্ছে আমি হচ্ছে সায়েন্স গ্রুপের ছিলাম। তো সায়েন্স গ্রুপ থেকে আমার এখনো মনে আছে যে বায়োলজিতে যখন প্র্যাকটিক্যালে গিয়ে উপস্থিত হইলাম তখন আমাদেরকে ধরাইতেছে যে এইডস এর পূর্ণরূপ কি, এইচআইভির পূর্ণরূপ কি, বায়োলজির দিক থেকে আর কি। তো এই কথাটা মনে হইলো। তো এখন দেখো এই এইডস এর জিনিসটাই তোমাদেরকে পড়াই। দেখো বর্তমান বিশ্বে সমগ্র মানব জাতির মারাত্মক হুমকি বৃত্তিকর একটা বিষয় হচ্ছে এইডস রোগ। প্রথমে মনে রাখতে হবে এই এইডস এর পূর্ণরূপ। ওকে, এরপর দেখো তোমার এইচআইভি মনে রাখবা, মূলত এইচআইভি দ্বারা আক্রান্ত হওয়ার পরে, আগে এইচআইভি দ্বারা আক্রান্ত হওয়ার পরে আক্রমণের শেষ পর্যায়ে গিয়ে লাস্ট স্টেজে গিয়ে এইডসটা ধরা পড়ে। আগে এইচআইভি হয়। এইচআইভি এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস। একদম ক্লিয়ারলি বানানটা মনে রাখবা, কালকে আসলে যেন পারো। এইচআইভি এর পূর্ণরূপ ওকে কি? হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস। এটা একটু মাথা রাখবা, ভাইরাসের ফলে। এইডস এর লক্ষণ সমূহ। আচ্ছা, এখান থেকে কি রকম টাইপের থাকবে একটু দেখো। ওকে, আল্লাহ মানুষকে এগুলো থেকে রক্ষা করুক, আমিন। দেখো এখান থেকে কিরকম থাকবে, নিচের কোনটা সঠিক এইগুলো থেকে বাসি। ওকে, নিচের কোনটা সঠিক 1 2 3। দেখো বিগত 6 মাসের মধ্যে 10% ওজন হ্রাস পেয়ে যাওয়া, 1 মাসেরও বেশি সময় ধরে থেমে থেমে ক্রমাগত জ্বর থাকা, এরপর দেখো 1 মাসেরও বেশি সময় ধরে ডায়রিয়া চলতে থাকা, অনিদ্রা, রাতে শরীরে অত্যাধিক ঘাম দেওয়া, এরপর দীর্ঘমেয়াদী কাশি ও শ্বাসকষ্ট লেগে থাকা। এগুলো অনেকে বলে রিয়াদ ভাই এই সবগুলো তো আমার মধ্যেই আছে। না বাবা, এই ধরনের কারণ না, কারণ এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ওই যে যখন বায়োলজিটা পড়তাম যে বলতো যে বায়োলজির মধ্যে যত অসুখ দেখি মনে হয় যেন সব অসুখ আমার মধ্যেই আছে, মানে এইরকম এক অবস্থা আর কি। ওকে, বায়োলজির দিক থেকে তো ঠিক একই রকম ভাবে এখন বলি না রিয়াদ ভাই এখন দেখেন মুখেও ঘা আছে, জিভেও ঘা আছে, টুটেও ঘা আছে, এখন কি আমার এইডস হয়ে গেছে? না, সমস্ত শরীরে ত্বকে চর্মরোগ হওয়া। সো এই ব্যাপারগুলো একটু জানবা, এগুলো তোমাদের বইয়ের মধ্যে আসো, এগুলো জানার বিষয়, এগুলো একটু ঠিক মতো লিখবা আর কি। ওকে, আচ্ছা, এরপর দেখো এইডস এর প্রভাব, এইচআইভি এবং এইডস এর প্রভাব কি। এখানে কি দেখো সুন্দর করে আছে, ব্যক্তি পর্যায়ে কিরকম মানে কাজগুলো করতে হবে, পরিবার পর্যায়ে কিরকম করতে হবে, সামাজিক পর্যায়ে আমরা কিভাবে প্রতিদান রাখতে পারি, জাতীয় পর্যায়ে আমরা কিভাবে রাখতে পারি।
এরপর দেখো আমাদের জীবনে এইডস এর প্রভাব কি রকম পড়ে, আমাদের ব্যক্তি জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, মনস্তাত্ত্বিক প্রভাবগুলো খারাপ করে, শরীরতাত্ত্বিক প্রভাবগুলো করে, আর্থসামাজিক প্রভাব পড়ে। এইডস এর প্রতিরোধে নাগরিকের করণীয়, মূল্যবোধে নাগরিকের আচার আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে। এরপর হচ্ছে দেখো প্রতিটা নাগরিক বছরে 1 বছর অন্তত HIV পরীক্ষা করতে হবে। এইডস জীবাণু দ্বারা আক্রান্ত ব্যক্তির সাথে মিলামেশা করা যাবে না, জীবাণু মুক্ত নয় এমন ধরনের সিরিঞ্জ সুচ ব্যবহার করলে। এই যে দেখো এই বিষয়টা ভাইয়া আমাদের গ্রামাঞ্চলে একটু বেশি দেখি না, দেখো এইডস জীবাণু দ্বারা না এটা না, এই যে দেখো কই জীবাণুমুক্ত নয় এমন ধরনের সিরিঞ্জ এবং সুচ ব্যবহার করে। আমরা অনেক গ্রাম্য হসপিটালগুলোতে এরকম দেখি যে সিরিঞ্জ সুচ দিয়ে একজনের যে ব্লাডটা নিল আরেকজনকে ঠিক ওইটাই ইউজ করা হয়। সো এইরকম করলে কিন্তু একজনের থেকে আরেকজন সহজে কি হইতেছে, ট্রান্সফার হচ্ছে। সো এটা একটা কি, এইরকম করা যাবে না। তো এই যে পয়েন্টগুলো আছে এগুলো একটু জেনে রাখবা, আশা করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ, গ্রেটফুল ফর স্টেইং উইথ বম। এটাই হচ্ছে বমের আয়োজন তোমাদের জন্য। ভাইকে এখন ওভারঅল জানাও কেমন লাগলো, ক্লিয়ার কিনা। আমি আশা রাখি যে আজকের ক্লাসের পরে একটা বান্দা, আল্লাহর বান্দা কালকে যেন আইসা না বলো যে রিয়াদ ভাই আমি সিকিউ লিখতে পারি না। কারণ কি, তোমরা প্রথম পত্রে দেখছো MCQ সহজ ছিল, সিকিউটা ধরতে পারো নাই, কিন্তু আশা করি যে পৌরনীতি দ্বিতীয় পদে সিকিউ ধরতে পারবা। প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো সব কাহিনীমূলক, স্টোরিমূলক। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়টা কি করবা, তোমরা পড়বা। আমাকে 2-3 জন নক দিছো ভাই, আমি যদি প্রথম দ্বিতীয় অধ্যায়টা স্কিপ করে ফেলি, তৃতীয় অধ্যায় বাকিগুলো থেকে অ্যান্সার করতে পারবো? অবশ্যই অ্যান্সার করতে পারবা। কেন অ্যান্সার করতে পারবা না? তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় মিলে তোমার 4টা সিকিউ থাকবে, বাকিগুলো থেকে পরবর্তী সিকিউ থাকবে। কিন্তু আমি মনে করি তুমি প্রথম দ্বিতীয় থেকে অ্যান্সার করো, একদম ইজি। আমি তোমাদেরকে আজকে রাতে লাস্ট রিভাইজ দিব, এইরকম এক একটা পয়েন্ট ধরবো, এক একটা পয়েন্ট থেকে যেগুলো মনে রাখতে হবে। তো তুমি আশা করো কি যে ওইখান থেকে তুমি কমান পাবা, বুঝতে পারছো? এই ছিল তোমাদের কথা অনুসারে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দশম 5টা চ্যাপ্টার 1 ঘন্টায় ফিনিশ। আমাকে জানাও ক্লিয়ার কিনা। আচ্ছা, একজন বলছে আহসান কবির মাশাআল্লাহ ও মনে রাখছে। চতুর্থ অধ্যায় 17 মিনিট, পঞ্চম অধ্যায় 14 মিনিট, ষষ্ঠ অধ্যায় 5 মিনিট, সপ্তম অধ্যায় 8 মিনিট, দশম অধ্যায় 9 মিনিট। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল। 8-9 অধ্যায় ভালো না, 8-9 অধ্যায় এখন দিব না। 8-9 অধ্যায় এরকম পড়ার দরকার নাই, জাস্ট MCQ দিব। এখন তোমরা বলতে তো রিয়াদ ভাই চলে যাবে কেন রে বাবা? তোমাদের জন্য অ্যাডমিশন ব্যাচ আসবে আমাদের ইনশাআল্লাহ। তোমরা ওয়েট করো আমাদের টিচার্স প্যানেল সহ, কারণ অ্যাডমিশন তো আর আমি নিজে তো একা সম্ভব না, কারণ এটা একটা অনেক বড় দায়িত্ব, তোমরা নিজেরা জানো। সো এর জন্য আমাদের টিচার্স প্যানেল সহ সবকিছু গুছানো হচ্ছে। তোমাদের জন্য যে বইপত্র গিফট করা হবে, যে সারপ্রাইজগুলো থাকবে সবগুলো রেডি করা হচ্ছে। টাইম নাও, চট্টগ্রামবাসীরা পরীক্ষা দেখ, হুমড়ি খাওয়ার দরকার নাই। ওকে, অবশ্যই অবশ্যই ভালো কিছু করবা। পরীক্ষাটা দেওয়ার পরে 1-2 দিন পরিবারকে টাইম দাও, কারণ কি অনেকে পরিবারকে টাইম দিতে পারো না পরীক্ষার সময়, এর জন্য চট্টগ্রামবাসী বাদে আর কি। সো বাকিদের কথা। তো এরপরে তোমার অ্যাডমিশন জার্নিটা স্টার্ট করো। ভাইয়া থাকবে, অবশ্যই আসি, পাশে আসি ইনশাআল্লাহ, তোমরা সবাই পাওয়া। ওকে, ঠিক একই রকমভাবে তোমাদের যতটুকু দরকার অতটুকুই সামনের স্টেপগুলোতে আমাদের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। এবং যথাযথভাবে আমরা এই পেজেই সবকিছু জানাই দিব, তোমরা যুক্ত থাকো। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সো এতটুকুই তোমাদেরকে প্রায় আমি শীট দিয়ে দিব। এখন শুনো কি করবা, এইগুলো রিভাইজ করছো না, যারা পাবলিকলি আসো, প্রাইভেটলি জয়েন আসো, তোমরা এগুলো রিভাইজ করছো। এখন আমি প্রাইভেটলি তোমাদেরকে শীটগুলো দিয়ে দিব, এগুলো তোমরা রিভাইজ করতে থাকবা, একদম আসর পর্যন্ত রিভাইজ করো। আর এখন আমি কি করব, জুমার আগে জুমার পরে করে তোমাদেরকে 2টা পর্বে আমি MCQ সব দিয়ে শেষ করব। সাথে অর্থনীতি আমার দেখতে হবে, এর জন্য অর্থনীতি তাদেরকেও আমার একটু টাইম দেয়, মানে ওদেরকেও আমি MCQ দিব, তোমাদেরকেও দিব। তার মানে এগুলা একদম মাগরিব পর্যন্ত পড়বা টোটালি, আর কিচ্ছু করা লাগবে না। মাগরিবের পরে আমি MCQ ক্লাস দিব, বা টপ MCQ গুলো পোস্ট করব, ক্লাস বা পোস্ট করবো, যে কোনো একটা। ওকে, কারণ ভাইয়ের কথা শুনেই বুঝতে পারতেছে আমার অবস্থা। এরপরে হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস আছে আমার রাত 9:45, 9টার দিকে নিয়ে নিব আজকের ক্লাস 9টার দিকে, কারণ 10:45 বেশি লেট হয়ে যায়। 9টার দিকে নিয়ে নিব লাস্ট স্টার্ট, মানে পুরো পরবর্তী দ্বিতীয় এক নজরে দেখায় দিব। এর পরবর্তী এটার মাধ্যমে শেষ এমন না, অ্যাডমিশনের যাত্রা ভাইয়াদেরকে পাশে পাবা, সাথে থাকো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে বিজয়ে সফলতার মঞ্চে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম ছাড়া বাকিদের কান্না আসতেছে, কান্নার কোনো দরকার নাই। তোমাদের জন্য আমাদের আরো ক্লাস থাকবে সামনে, আরো অনেক উন্নত পর্যায়ে যাও, আরো অনেক উপরে যাও। একটা কথা মাথায় রাখবা, জ্ঞানকে সীমিত রাখবা না, অনেক বেশি ব্রড করো জ্ঞানগুলোকে, মানে একদম প্রচারিত করো এমনভাবে যে নিজেও জানো, অন্যকেও বুঝাও। সো এইরকম হয়ে যাও। ওকে, শুধুমাত্র আলিম পড়লাম এতটুকু পর্যন্ত। এই যে আমার খারাপ লাগে, উনি বলে রিয়াদ ভাই আর পড়বো না, এই শেষ পড়া। কেন বাবা, তুমি পড়ো, পড়াশোনার পাশাপাশি সবগুলা করো। ওকে, বিয়ে শাদী করো, পরিবারকে টাইম দাও, সবকিছু করো। ওকে, দেখা হচ্ছে বিজয়ে সফলতার মঞ্চে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমা মুবারক। এই বাবারা, সবাইকে জুমা মুবারক।